আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের টোটাল ভিডিওতে আমরা আলোচনা করব সাক্ষ্য আইন 1872, যেটা থেকে আমরা বার কাউন্সিলে পড়বো 15 মার্কের এমসিকিউ। পাশাপাশি আপনি যতদিন আইন পেশায় থাকবেন সাক্ষ্য আইনটা আপনার প্রতিদিনই দেখা হবে, কারণ মামলা করলেই তো আর হবে না, প্রতিটা মামলা আদালতে প্রমাণ করতে হবে। তো সাক্ষ্য আইন এমন একটা আইন যেটা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, আপনাকে এই সাক্ষ্য আইনের উপর ভিত্তি করে কি করতে হবে, আপনি যে সাক্ষীটা দিচ্ছেন এটা যথাযথ কিনা, এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা, এটা অ্যাডমিসেবল হবে কিনা, বিচারক অ্যাডমিসেবল না হইলে আপনাকে কি করতে হবে, যাবতীয় নিয়ম কিছু আপনি পাবেন। তো এই আইনটাকে শুধুমাত্র আপনি ধরেন যে বার কাউন্সিলের এমসিকিউর মতো করে না পড়ে আপনি বাস্তবে একজন আইনজীবীর মতো করে যদি চিন্তা করে একবার দেখার চেষ্টা করেন, আইনটা খুবই সহজ এবং 15 মার্ক, মাত্র 167টা সেকশন। তার তুলনায় পেনাল কোড, সিআরপিসি, সিপিসিতে আমাদের অনেক কিছু পড়ে 20 মার্কের জন্য আমরা প্রস্তুতি নেই, কিন্তু সাক্ষ্য আইন মাত্র 167টা সেকশনে আপনি 15 মার্ক কিন্তু পাচ্ছেন। তো ওই দিকে বেশি সময় না দিয়ে আপনার এইটার মধ্যে দুর্বলতা থাকলে সাক্ষ্য আইনের ওই দুর্বলতাটা আপনি কেটে উঠেন, কারণ এখানে আপনার খুবই ইজি, মাত্র 167টা সেকশন, আপনি সহজেই কিন্তু পণ্যতে পণ্য পেতে পারেন। তো আমরা অলরেডি একটা ক্লাস, একটা কি দুইটা ক্লাস হয়েছে আমাদের। তো আজকে আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে 1 থেকে নিয়ে মোটামুটি 55 পর্যন্ত। তারপরও আমরা ট্রাই করব বাকি অংশটাও আপনাদের সামনে একবার তুলে ধরার জন্য। আর যখন আমাদের শেষ সময়, প্রস্তুতি যেহেতু চলে এসেছে, আমরা ট্রাই করব মূল জিনিসটা যাতে আমরা ভুল না করি। বেশি পড়ে কিন্তু কোনো লাভ নাই, আপনাকে 100তে 100 পাওয়ার কোনো দরকার নাই। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি 100তে 100 পেয়ে কোনো লাভ হবে না। তো এই জন্য অতটা আমার গাধার মতো পড়াশোনা করেও কিন্তু লাভ নাই। আমি স্মার্ট পড়াশোনা করব যাতে আমি পাসটা করতে পারি, পাশাপাশি আমি যাতে বুঝতে পারি যে আমি কি পড়তেছি। তো প্রথমেই যদি আমরা শুরু করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সাক্ষ্য আইন 1872। আর যারা এবারে ভাইভা পরীক্ষা দিয়েছেন আপনাদেরকে এই আইনের সালটাই জিজ্ঞেস করে, খুবই ইজি। যারা ভাইভা পরীক্ষা নিয়েও টেনশনে থাকেন যে সাক্ষ্য আইন কত সালের আইন, তামাদি আইন কত সালের আইন, তো বলতে গেলে এটা কোনো আপনার প্রশ্নই না। তো এই জন্য এই প্রশ্নটার অ্যান্সার যদি আপনি না দিতে পারেন, তো আপনাকে অ্যাডভোকেট হিসেবে আসলে তারা কি কারণে আপনারে পাশ করাবে। নিজেকে নিজে একবার প্রশ্ন করেন যে সাক্ষ্য আইন কত সালের আইন, এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার অ্যাডভোকেট হওয়ার মতো যোগ্যতা নাই, এটা বলা যায়। কারণ আমরা বলেছি যে প্রতিটা আইন তার সালটা সহ নামের অন্তর্ভুক্ত হয়। এভিডেন্স অ্যাক্ট 1872, এই টোটাল জিনিসটাই হচ্ছে তার নাম। তো আমাদের এমসিকিউতে যেটা আসতে পারে সেটা হচ্ছে কার্যকরের তারিখ, সাক্ষ্য আইন কত সালে কার্যকর হয়। তাহলে আমাদের 1 সেপ্টেম্বর 1872 এই সালটা আপনি মনে রাখবেন। একটা গেল আমাদের যে সাক্ষ্য আইন আমাদের 1872 সালের আইন। এখন সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় আর সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় না, এটার উপর একটা এমসিকিউ থাকতে পারে। তো আপনার দায়িত্ব হচ্ছে এটা একটু মাথায় রাখা যে সাক্ষ্য আইনটা আমার কোথায় প্রযোজ্য হয়, কোথায় প্রযোজ্য হয় না। তো আমরা বলবো যে কোথায় প্রযোজ্য হয় না, এই তিনটা জিনিস আপনি মনে রাখেন, আর এর বাইরে সব জায়গায় প্রযোজ্য হয়। তাহলে সাক্ষ্য আইন আমাদের যেই এফিডেভিটগুলো আমরা আদালতে সাবমিট করি, বা বাংলায় যাকে আমরা হলফনামা বলি, এই হলফনামার উপর সাক্ষ্য আইনের কোনো কার্যকারিতা নাই। সহজ কথা হচ্ছে এটা। তাহলে এফিডেভিট বা হলফনামার উপর সাক্ষ্য আইনের কোনো প্রভাব নাই, সাক্ষ্য আইন কার্যকর হয় না। 2 নম্বর হচ্ছে আরবিট্রেশন প্রসিডিংয়ে আমরা যত কিছু করি সেটার উপর সাক্ষ্য আইনের কোনো কার্যকারিতা নাই। তাহলে দুইটা জিনিস আপনার ক্লিয়ার হইল, হলফনামা এবং আরবিট্রেশন প্রসিডিং বা কার্যধারায় সাক্ষ্য আইনের কোনো ভূমিকা নাই। তৃতীয় যেটা, এটা একটু কনফিউজিং, দুটার মধ্যেই আছে। নর্মালি বাংলাদেশে আমরা কি জানি, সেনা, নৌ এবং বিমান বাহিনী আছে। তো জাস্ট এতটুকু মনে রাখবেন, যদি কোর্ট মার্শালটা সেনা, নৌ এবং বিমান বাহিনীর নিজস্ব আইনের অধীনে হয়, তাহলে সেক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তাহলে কোর্ট মার্শাল যদি এদের নিজস্ব আইনের অধীনে হয় তাহলে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না, বাট যদি এই আইনের বাইরে কোর্ট মার্শাল হয় সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। তাহলে এই তিনটা আমরা মনে রাখবো যে আমাদের 1872 সালে সাক্ষ্য আইন 3 জায়গায় প্রযোজ্য হয় না, হলফনামা বা এফিডেভিটে, আরবিট্রেশন প্রসিডিংয়ে, আর হচ্ছে আমাদের যে আর্ম ফোর্সের নিজস্ব আইনের অধীনে যদি কোর্ট মার্শাল ঘটে, সেখানে সাক্ষ্য আইনের কোনো কার্যকারিতা নাই। এই তিনটা আপনি লাল মার্ক করে রাখেন, যে কোনো একটা আপনার জন্য অপশনে দিতে পারে। তো এইটা আপনার একটা এমসিকিউ।
আর তাহলে কোথায় প্রযোজ্য হয়? তো এটা মুখস্থ করার কিছুই নেই, যেই কোনো বিচারিক কার্যক্রমে, এনি জুডিশিয়াল প্রসিডিং। এখন যেমন ধরেন যে সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করে, তো এইটা জুডিশিয়াল প্রসিডিং এর অন্তর্ভুক্ত হয়, কখনো কখনো হয় না। যদি অন্তর্ভুক্ত হয় সাক্ষ্য আইন প্রযোজ্য হবে, অন্তর্ভুক্ত না হইলে প্রযোজ্য হবে না। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে বিচারিক কার্যক্রম। যেই প্রসিডিংটাই একটা বিচারিক কার্যক্রম অন্তর্ভুক্ত হবে সেখানেই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। এরপরে বলতেছে যে এনি কোর্ট, যে কোনো আদালতে। আর ওইটার মধ্যে যদি কি হয়, কোর্ট মার্শালটা যদি আসে, ওই যে সশস্ত্র বাহিনীর নিজস্ব আইনের বাইরে যদি কোর্ট মার্শাল আসে, সেটার উপরও কি হবে, সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। তো এইটা আপনার জন্য একটা, যদি আমরা বলি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমরা জটিল কিছু আপনাদেরকে পড়াইনি, খুবই সহজ জিনিসটা। আর সাক্ষ্য আইনের জনক যদি আপনার আসে, সেটা হচ্ছে যে আমাদের জেফ স্টেফেন সাহেব সাক্ষ্য আইন তৈরি করেন। তো এই হচ্ছে প্রাথমিক একটু আলোচনা। তাহলে সাক্ষ্য আইন আমাদের 1872 সালের আইন। এটা কার্যকর হয় 1 সেপ্টেম্বর। প্রযোজ্য হয় না তিনটা ক্ষেত্রে: হলফনামা, আরবিট্রেশন এবং হচ্ছে কোর্ট মার্শাল, যদি নিজস্ব আইনের অধীনে হয়। এটা ছাড়া সকল বিচারিক কার্যক্রম, সকল আদালতে, সকল কোর্ট মার্শালে সাক্ষ্য আইন প্রযোজ্য হয়। আর এই আইনটা তৈরি করেছেন আমাদের জেফ স্টেফেন সাহেব। এ পর্যন্তই আমাদের যথেষ্ট। এখন চলে আসি আমরা সাক্ষ্য আইনের স্ট্রাকচারটা আপনার একটু মনে রাখতে হবে যদি আপনি 15-তে 15 আশা করেন। সাক্ষ্য আইনটা নর্মালি তিনটা পার্টে বিভক্ত: পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3। মাঝে মধ্যে এটাও এমসিকিউতে দেয়, সাক্ষ্য আইন কয়টা খণ্ডে বিভক্ত বা কয়টা পার্টে বিভক্ত। তাহলে এটা তিনটা পার্টে বিভক্ত। আপনি সেকশন নাম্বার হিসাবে মনে রাখবেন যে 1 নাম্বার থেকে 1 থেকে 55 পর্যন্ত হচ্ছে আমাদের পার্ট 1, আর 56 থেকে নিয়ে 100 পর্যন্ত হচ্ছে পার্ট 2, আর 101 থেকে 167 হচ্ছে পার্ট 3। এইভাবে ধীরে ধীরে আপনার মাথার মধ্যে আপনি নেওয়ার চেষ্টা করেন। তাইলে সাক্ষ্য আইন আমাদের তিনটা খণ্ডে বিভক্ত বা পার্টে বিভক্ত। 1 থেকে আমাদের 55 পর্যন্ত প্রথম খণ্ড, 56 থেকে 100 দ্বিতীয় খণ্ড, 101 থেকে 167 হচ্ছে তৃতীয় খণ্ড। এখন এই খণ্ডগুলোর ভিতরে টোটাল আবার 11টা আমাদের কি আছে, চ্যাপ্টার আছে। তাহলে সাক্ষ্য আইনের আপনি ওভারঅল কি জানলেন? 167টা সেকশন, 3টা খণ্ড, 11টা চ্যাপ্টার বা অধ্যায়ে বিভক্ত। আমরা মোটামুটি সবগুলাই শেষ করেছি, শুধু আমাদের এই 2টা চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। বাকি টোটাল জিনিসটা কিন্তু অলরেডি আমরা করেছি 2টা ক্লাস যেটা হয়েছে সেটার মধ্যে। তারপরে আজকে আমরা একটু ওভারভিউ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা সরাসরি চলে আসি, সেটা হচ্ছে 5 নাম্বার সেকশন। 5 নাম্বারটা যদি আমরা বলি, যে 5 নাম্বারটা আপনাকে বলে যে বিচারকের সামনে বা আদালতে একটা মামলা প্রমাণ করার জন্য কি আপনি দিবেন আর কি আপনি দিবেন না। তাহলে 5 নাম্বার হচ্ছে আমাদের ট্রিগার পয়েন্ট, যে বাটনটা, ইমার্জেন্সি বাটন আপনি টিপ দিবেন কি দিবেন না। তাহলে মামলার মধ্যে আপনি কোন জিনিসটা তুলে ধরতে পারবেন, কোনটা আপনার মামলার সাথে প্রাসঙ্গিক হয়। তো 5 নাম্বার ক্রিস্টাল ক্লিয়ার বলে যে ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্ট ছাড়া কোনো প্রকার এভিডেন্সই দেওয়া যাবে না। এক লাইনে আপনার পড়া শেষ। তাহলে সাক্ষ্য আইনের 5 নাম্বার সেকশন বলে ঘটনার সাথে জড়িত বা যেটা ফ্যাক্ট ইন ইস্যু ওইটা অথবা ওইটার সাথে জড়িত বিষয় সম্পর্কে কথা বলবেন, দলিল দিবেন, সাক্ষী দিবেন। এর বাইরে কোনো প্রকার এভিডেন্স যদি আপনি দেন, এটা হবে ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক বিষয়, বিচারক এটা গ্রহণ করবে না। তাহলে আমরা 5 নাম্বারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা জানলাম। প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে হবে, অপ্রাসঙ্গিক বিষয়ে আদালতে কথা বলা যাবে না। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে তাইলে প্রাসঙ্গিক বিষয় আমি কিভাবে বুঝবো কোনটা আমার প্রাসঙ্গিক বিষয়। তো একটা তো আপনি বুঝতে পারছেন, ফ্যাক্ট ইন ইস্যু, যেটা মামলার মূল বিষয়, বিচার্য বিষয়, সেটা ফ্যাক্ট ইন ইস্যু, সেটা আপনার মামলা টু মামলা ভেরি করবে। কিন্তু তাহলে রেলিভেন্ট ফ্যাক্ট কোনটা? এখন বলতেছে যে এই যে 6 নাম্বার সেকশন থেকে নিয়ে 55 পর্যন্ত যতগুলা পড়বেন, এইগুলা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। এর মানে হচ্ছে আপনি একটা মামলা প্রমাণ করতে হলে আপনাকে এই 6 নাম্বার সেকশন থেকে নিয়ে 55-এর মধ্যে আপনার যেই প্রকার দলিল দস্তাবেজ আছে এগুলা যদি না আসে, যত বড়ই আপনার দলিল হোক, ওইটা আপনার আদালত অ্যাডমিসেবল করবে না। তাহলে অ্যাডমিসেবল করার সত্যটা কি? 6 থেকে 55-এর মধ্যে থাকতে হবে। আশা করি এটা অতটা জটিল কিছুই না। মানে আপনি যে একটা দলিল অ্যাজ এ এভিডেন্স হিসাবে দিবেন, আপনার দলিলটা 6 নাম্বার থেকে 55-এর কোন ধারায় আছে, এই ধারার মধ্যে না থাকলে ওই এভিডেন্সটা অ্যাডমিসেবল হবে না।
এইটা জাস্ট। তাহলে সরাসরি আমরা চলে যাই 6 নম্বরে। আমাদের একটা জিনিস বলে খুবই গুরুত্বপূর্ণ, 6 নম্বরটা আমরা পড়ি। 6 নম্বর আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে রেস জেস্টে। ফ্যাক্টিন ইস্যুর ক্ষেত্রে রেস্ট জেস্টে খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা লেটিন টার্ম ব্যবহার করা হয়, মাঝে মধ্যে সেকশন নাম্বার জিজ্ঞেস করে যে রেস্ট জেস্টে কত ধারায় আছে। তো আপনার বেয়ার অ্যাক্টের মধ্যে কিন্তু এটা দেওয়া নাই, সেখানে দেওয়া আছে যে ফ্যাক্ট রেলিভেন্ট সেম ট্রানজ্যাকশন, মানে একই ঘটনার অংশ যেটা, সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তাহলে এখান থেকে আপনার দায়িত্ব হচ্ছে কি এই শব্দটা মনে রাখা, রেস জেস্টে, এটা হচ্ছে একটা লেটিন টার্ম, মানে হচ্ছে একই ঘটনার অংশ, সেম ট্রানজ্যাকশন। এখন এটা দ্বারা আমরা বুঝবো কি, তো এটা বিস্তর আলোচনা, জাস্ট এতটুকু আমরা আপনাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একটা গাড়ি জোরে এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। এখন এইটার ক্ষেত্রে কোন কোন জিনিসটা সেম ট্রানজ্যাকশন হবে? 1 নম্বর কাহিনী হচ্ছে যে এই ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করছে, এটা তো ফ্যাক্টিন ইস্যু, এটা তো মূল বিবেচ্য বিষয়। এখন ধরেন যে এখানে করিম সাহেব দাঁড়িয়েছিল, এখানে রহিম সাহেব দাঁড়িয়েছিল। এখন করিম সাহেব বলল যে আমি দেখলাম একটা গাড়ি খুব জোরে স্পিডে আসতেছিল। তো করিম সাহেবের বক্তব্যটা সেম ট্রানজ্যাকশন। এরপরে যখন অ্যাক্সিডেন্টটা করলো, অনেক জোরে একটা সাউন্ড হইলো, পাশে একজন দোকানদার ছিল, সেই শুধু বলল যে আমি একটা বিকট শব্দ শুনতে পাইছি। তো এটা হচ্ছে সেম ট্রানজ্যাকশন। গাড়িটা অ্যাক্সিডেন্ট করে চলে যাইলো, এখানে আরেকজন ব্যক্তি দেখলো যে একটা গাড়ি খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, তার বক্তব্যটাও সেম ট্রানজ্যাকশন। এটা আমরা সহজে বুঝলাম, এখানে অতটা জটিল কিছুই না। কিন্তু এর ভিতরে যখন আমরা পড়বো, বলবো যে এইটা যদি আমরা ইন্টেনশনালি অ্যাক্সিডেন্ট দেখাইতে যাই, তাহলে এই ড্রাইভারের সাথে যে আপনাকে হত্যা করার জন্য তার সাথে চুক্তি পরামর্শ করছে, ওই ঘটনাটাও সেম ট্রানজ্যাকশন, যদিও একই দিন ঘটে নাই, একই স্থানে ঘটে নাই। এটাই জাস্ট বোঝার বিষয়। তাহলে রেস জেস্টে বা সেম ট্রানজ্যাকশনের জন্য সব ঘটনা একসাথে ঘটতে হবে এমন না। ওই ঘটনার পিছনে যখন ষড়যন্ত্র করছে ওইটাও অন্তর্ভুক্ত, যখন অন্য স্থানে ছিল ওইটাও অন্তর্ভুক্ত, সব কিছুই হচ্ছে আমাদের সেম ট্রানজ্যাকশন। মানে মূল অপরাধটা করার পিছনে যেই জিনিসগুলো সরাসরি জড়িত, ওইটাকে বলতেছি আমরা রেস জেস্টে। আশা করি এবার বুঝতে পারছেন যে একটা হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য যখন তারা ষড়যন্ত্র করছে, যখন অস্ত্র ক্রয় করছে, যখন একটা বাইক ক্রয় করছে, যখন আসছে, যখন গুলি করছে, যখন চলে গেছে, টোটাল ট্রানজ্যাকশনটাই সেম ট্রানজ্যাকশন রেস জেস্টে। এতটুকুই আপনার যথেষ্ট, এর বাইরে এমসিকিউর জন্য লাগবে না। তাহলে 6 নম্বর সেকশনটা আমরা মনে রাখবো, রেস জেস্টে মানে সেম ট্রানজ্যাকশন। আপনার সেকশন নাম্বারটা জিজ্ঞেস করতে পারে, অথবা বলতে পারে নিচের কোন ধারায় রেস্ট জেস্টে এর প্রিন্সিপালের প্রতিফলন হয় অথবা রেস্ট জেস্টে দেখা যায়। 4টা সেকশন দেওয়া থাকবে, আপনারা আইডেন্টিফাই করতে হবে কোনটা সেকশন। তাহলে 6 নম্বরটা 2-3 ভাবে এমসিকিউ আসতে পারে, একদম লাল কালিতে আপনি রাখেন, এতটুকুই পড়বেন, আর কিছু লাগবে না। এরপরে 7 থেকে নিয়ে 14 পর্যন্ত শুধু ওয়ান লাইনার, ভিতরে ঢোকার আপনার দরকারই নাই। 7 নম্বরে বলে যে একটা ঘটনার পিছনে উপলক্ষটা কি, কারণটা কি, ফলাফলটা কি। এই টোটাল 3টা জিনিস 7 ধারার অধীনে প্রাসঙ্গিক। মানে একটা ঘটনা কি উপলক্ষে ঘটলো, এর পিছনে কারণটা কি, কেন হত্যাকাণ্ডটা ঘটলো, তাদের সাথে টাকা পয়সার লেনদেন ছিল, বউয়ের পরকীয়া ছিল, যেমন একজন বিচারক সাহেবের বউকে মারতে যায়, তার ছেলেকে মেরে ফেলছে 2 দিন আগেরই ঘটনা। তো এই সাময়িক ঘটনার সাথে আপনি 7 নম্বর জিনিসটাকে একদম কোরিলেট করে মনে রাখতে পারেন, কখনো ভুলবেন না। তাহলে পিছনে কাহিনীটা কি? তাহলে ওই বিচারক সাহেবের বউয়ের সাথে তার পরকীয়া ছিল, ওই কারণে হত্যাকাণ্ড ঘটছে। তাহলে এটা এখন কোন ধারায় প্রাসঙ্গিক? 7 ধারায় প্রাসঙ্গিক, এই কারণে হত্যাকাণ্ডটা ঘটছে। এরপরে 8 নম্বর বলতেছে যে আমাদের মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট, এর পিছনে উদ্দেশ্যটা কি, প্রস্তুতিটা সে কিভাবে নিছিল, সাথে কি কি নিছে, কবে থেকে প্রস্তুতি নিচ্ছিল, তার ঘটনার পূর্বে তার আচরণটা কেমন ছিল, ঘটনার পরে তার আচরণ কেমন হয়েছে। আপনি যখন একটা হত্যা মামলার যখন আপনি কি করবেন, রাষ্ট্রপক্ষ হিসাবে যখন আদালতে তুলে ধরবেন, এই টোটাল জিনিসটাই আপনাকে মাইক্রোস্কোপের নিচে দিয়ে আপনার চেইনটা মিলাইতে হয়। যেমন আমরা বলি যে 100 বছরের মালিকানার ইতিহাস মিলাবেন, কারণ ফৌজদারি মামলা আপনাকে প্রমাণ করতে হবে উইদাউট শেডো, বিন্দু পরিমাণ ডাউট থাকলে আসামি পক্ষ সুবিধা পাবে, খালাস পাবে। সম্ভবত গত কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি 100টার মধ্যে বাংলাদেশে 80টা মামলাতে আসামি খালাস পাচ্ছে হত্যা মামলায়, কারণ একটাই রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ। সেরো ডাউট যদি থাকে আসামি সুবিধা পায়। তো এর জন্য আপনি যখনই কোনো
মামলা প্রমাণ করতে যাবেন, ফৌজদারি মামলা হচ্ছে উইদাউট ডাউট আপনারে প্রমাণ করতে হবে। তাহলে ওই ঘটনার পিছনে উদ্দেশ্য কি, তার প্রস্তুতি কি ছিল, আচরণ কি ছিল, ওইটা ৮ ধারার অধীনে প্রাসঙ্গিক আমরা তুলে ধরতে পারবো। ৯ নাম্বারটা অনেকগুলা কথা বলে, তবে একটা আইডেন্টিফিকেশন প্রেড বলে একটা শব্দ আছে, এটা মাঝে মধ্যে আপনার এমসিকিউতে আসতে পারে যে আইডেন্টিফিকেশন প্রেড কত ধারায় আছে। যেমন ধরেন যে আমাদের মোবাইলগুলো চুরি হয়, এখন এইটা আপনার মোবাইল, এরকম ১০ জনের মোবাইল চুরি হয়েছে, এখন মোবাইলগুলো আনছে, পুলিশ আপনারে ডাকলো। এখন এইটা যে আপনার মোবাইল, পুলিশ কি করে জানবে? তো পুলিশ কি করবে, ওইটার সাথে আরো একই রকম যদি আপনার কালার একটা থাকে, আরো ২টা কালার দিয়ে দিবে, আপনারটা আপনি চুজ করবেন। তার মানে অনেক ভিড়ের মধ্যে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করাটা হচ্ছে আইডেন্টিফিকেশন পেরেড। বিশেষত ধর্ষণ মামলা যখন গ্যাংরেপ হয়, সেক্ষেত্রে ভিকটিমের পক্ষে সবাইকে চেনা কিন্তু সম্ভব না। তো এই জন্য সবাইকে গ্রেফতার করে নিয়ে আসার পরে বা নির্দিষ্ট একজন ব্যক্তিকে যদি সে অ্যাকিউজ করে, পরবর্তীতে সেম আকৃতি প্রকৃতির আরও ১-২ ব্যক্তিকে রাখা হয়, যাতে ভিকটিম আইডেন্টিফাই করতে পারে বা কারো প্রতি সে মিথ্যা আরোপ না করে। তো ওইটা প্রাসঙ্গিক কত ধারায়? আমাদের ৯ ধারায়। তাহলে ৯ ধারার অপর নাম কি? আইডেন্টিফিকেশন পেরেড। এটা মনে রাখবেন, আইডেন্টিফিকেশন পেরেড। এরপরে এই ধারায় বলে আপনি একটা ঘটনা যখন আদালতে তুলে ধরবেন, আমরা কি জানি ফৌজদারি মামলা বিচারে পিপি থাকবেন, পিপি ঘটনা উল্লেখ করবেন যে আমি কি দ্বারা প্রমাণ করব, কিন্তু প্রমাণ করার আগে ঘটনা তো তুলতে হবে যে করছেটা কি। যেমন আমরা হাসিনার বিচার দেখলাম, প্রায় ১ দিন লাগছে শুধু প্রেক্ষাপট তুলে ধরতে। তাহলে ওই প্রেক্ষাপট তুলে ধরা সাক্ষ্য আইনের ৯ ধারা প্রাসঙ্গিক, যে এই ঘটনাটা ব্যাখ্যা করতেছে, ঘটনাটা ইন্ট্রোডিউস করতেছে। তাহলে ৯ ধারা আমরা এক্সপ্লেইন করব, ইন্ট্রোডিউস করব যে পিছনে কাহিনীটা কি, কিভাবে ঘটনাটা ঘটছে, ব্যাকগ্রাউন্ডটা যে আপনি তুলে ধরবেন। তো এটা ৯ ধারা আমাদের প্রাসঙ্গিক। তাহলে ৭, ৮, ৯ ৩ লাইনে শুধু পড়বেন, আর কিছুই নেই ভিতরে, আপনার পড়ার মতো কিছুই নেই। কারণ এখানে সেকশন নাম্বার জিজ্ঞেস করে অথবা আপনার ওই যে ছোট নামটা জিজ্ঞেস করে। তাহলে ৭ ধারাতে কি হইল, ঘটনার পিছনে উপলক্ষটা, কারণটা, ফলাফলটা প্রাসঙ্গিক। ৮ ধারা বলতেছে যে উদ্দেশ্য, প্রস্তুতি এবং কন্ডাক্টটা প্রাসঙ্গিক। ৯ ধারা বলতেছে যে আমাদের আইডেন্টিফিকেশন প্রেড বা এক্সপ্লেইন বা ইন্ট্রোডিউসটা প্রাসঙ্গিক। এই তিনটাই গুরুত্বপূর্ণ, এই তিনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, এই তিনটা বাদ দেওয়া যাবে না, যে কোনো একটা আসে কোনো না কোনোবার। ১০ নম্বর যখন পড়বেন, ওই যে পেনাল কোডের ১২০-এর এটার সাথে ইনক্লুড করে নেবেন, তাহলে আপনার জন্য সারা জীবন মনে থাকবে যে আসলে ষড়যন্ত্রকারীরা যত কথা বলবে, ষড়যন্ত্র যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যত কথা বলবে, যত কাজ করবে, যত কন্ডাক্ট করবে, সব কিছু ১০ ধারায় প্রাসঙ্গিক। তাহলে পেনাল কোডের ১২০-এ আমরা কি জানি? ক্রিমিনাল কনস্পিরেসি। যখনই ব্যক্তি ক্রিমিনাল কনস্পিরেসি করলো, তখন থেকে ওই ২ জন ব্যক্তি বা ওই একাধিক ব্যক্তি যা কিছু করবে সব কিছু প্রাসঙ্গিক। কত ধারায়? ১০ ধারায়। ১১ ধারাটার একটা নাম আছে প্লি অফ এলিবি। এটা মানে হচ্ছে যে যে ঘটনাটা কোনোভাবেই প্রাসঙ্গিক না, ১১ ধারা ওইটাকে প্রাসঙ্গিক করে। তো এই জন্য এর যে ছোট নাম বা লেটিন নামটা হচ্ছে প্লি অফ এলিবি। তো এইটা আপনার মাঝে মধ্যে জিজ্ঞাসা করে প্লি অফ এলিবি মানে কি, প্লি অফ এলিবি কত ধারায় আছে, প্লি অফ এলিবি আসলে কি। তাহলে ১১ ধারাতে হচ্ছে যে যে ঘটনাটা প্রাসঙ্গিক না, ওইটা অন্যভাবে প্রাসঙ্গিক। কেমন? ধরেন যে ঢাকায় একটা হত্যাকাণ্ড ঘটছে, এখন আপনারে অভিযুক্ত করা হয়েছে, আপনি বলতেছেন যে আমি তো ওই দিন ঢাকায় ছিলাম না, আমি চট্টগ্রামে ছিলাম। তাইলে এটা নর্মালি কোনোভাবে প্রাসঙ্গিক না, আপনি এই ঘটনার আশেপাশেও ছিলেন না। এই যে আপনি একটা অজুহাত টানতেছেন, এটারই বলে প্লি অফ এলিবি, যে আমি এখানে ছিলাম না, ঘটনাটা এরকম না। এটা হচ্ছে জেনারেল কথাবার্তা। তাহলে ১১ ধারাটা আমরা মনে রাখবো, যে ঘটনা কোনোভাবে প্রাসঙ্গিক না সেটা ১১ ধারায় প্রাসঙ্গিক, যাকে আমরা সহজ শব্দে বলি প্লি অফ এলিবি। এর বাইরে যদি কোনো কারণবশত ভিতর থেকে আপনারা যদি এমসিকিউ করে, সেটা আসতে পারে সেটা হচ্ছে যেটা অল প্রবাবিলিটি ঘটবেই ঘটবে। যেমন আমরা মার্ডারের ক্ষেত্রে পড়েছি, মার্ডারের ৩ নাম্বার ৪ নাম্বার যেটা ছিল আমাদের উপাদানটা কি ছিল, যে এতটা ডেঞ্জারাস কাজ, ওটা করলে ব্যক্তি মারা যাবেই যাবে, অল প্রবাবিলিটি। এইরকম যদি আমরা কোনো কিছু একটা দেখাইতে চাই যে অল প্রবাবিলিটি ঘটনা ঘটবে অথবা এটা কোনো দিন ঘটবে না, যেমন ঘটনা ঘটছে ঢাকায়, আপনি ছিলেন আমেরিকায়, তাইলে এটা অল প্রবাবিলিটি কোনোভাবেই সম্ভব না আপনি আমেরিকা থেকে এসে ব্যক্তিগতভাবে একে হত্যা করছেন, এটা ইম্পসিবল। তো এটা আপনি যদি বলতে চান, ১১ ধারায় প্রাসঙ্গিক। আর অল প্রবাবিলিটি, যেমন ঘরের মধ্যে স্বামী স্ত্রী ২ জন, আর কেউ ছিল না, এখন স্বামীকে হত্যা করা হয়েছে, তো অল প্রবাবিলিটি কি স্ত্রী হত্যা করছে যদি বাইরে থেকে কেউ না আসে।
যদি সিসিটিভি ক্যামেরা থাকে, বাইরে থেকে কেউ আসে নাই, কেউ যায় নাই, শুধু স্বামী স্ত্রী দুইজন, এখন স্বামীকে হত্যা করা হয়েছে, তাইলে 11 ধারা বলতেছে অল প্রবাবিলিটি স্ত্রী হত্যা করছে। এই যে আপনি কথাটা বলবেন স্ত্রী হত্যা করছে, 11 ধারা আপনার ওই ক্ষমতাটা দিচ্ছে যে অল প্রবাবিলিটি এটাই ঘটছে। এই মোটামুটি চারটা, বাকিগুলো কোনো কাজের না। এই চারটা সেকশন যদি আপনি মনে রাখতে পারেন, 1 মার্ক আপনি কিন্তু পাবেনই পাবেন। আর 12 ধারায় বলে যদি কোনো মামলা আপনি কম্পনসেশনের জন্য মামলা করেন, ক্ষতিপূরণ মামলা করেন, তাইলে ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য যত কিছু লাগবে সবকিছু প্রাসঙ্গিক। তাহলে কম্পনসেশনের মামলায় কম্পনসেশন ঠিক করার জন্য যত কিছু প্রয়োজন সবগুলো প্রাসঙ্গিক। আর 14 নাম্বারটাতে অনেকগুলা কথা বলে, মূল থিওরি হচ্ছে একটা মানুষের মনের অবস্থা, শরীরের অবস্থা, মানে আপনি হাসি খুশি আছেন, আপনার মন খারাপ, মন ভালো, শরীরগত অসুস্থ ফিল করতেছেন, সবকিছুই 14 ধারায় প্রাসঙ্গিক। তাহলে 14 ধারাতে মানুষের মনের অবস্থাটা প্রাসঙ্গিক, শরীরের অবস্থাটা প্রাসঙ্গিক। আপনার মন ভালো, মন খারাপ, কোনো একটা বিষয় সম্পর্কে আপনার ধারণা, ভালো ধারণা, খারাপ ধারণা, যা কিছু আছে সব 14 ধারায় প্রাসঙ্গিক। এই কয়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো আশা করি 2, 4, 6, 7, 8 এই টোটাল 8টা সেকশন যদি আপনি পড়তে পারেন, মোটামুটি 2 মার্ক আশা করা যায়। তাহলে আরেকবার আমরা যদি সংক্ষেপে করে দেই, 5 নাম্বার সেকশন আমাদেরকে বলতেছে যে আদালতে আজে বাজে কোনো কথা বলা যাবে না, ফ্যাক্ট এন্ড ইস্যু অথবা রেলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কেই কথা বলবেন। 6 নম্বরে আমাদেরকে বলে যে সেম ট্রানজ্যাকশন, একই ঘটনার অংশ যেটা রেস্ট জেস্টে, এই জিনিসটা ডেফিনেশন নিয়ে আসছে 6 নাম্বার। 7 নাম্বার বলে যে একটা ঘটনার উপলক্ষটা কি, কারণটা কি, এর ফলাফল কি। 8 নম্বরে বলে ওইটার পিছনে উদ্দেশ্য কি, প্রস্তুতি কি এবং তার আচরণটা কি। 9 নম্বরে বলে যে আমরা কিভাবে একটা ঘটনা এক্সপ্লেইন করব, কিভাবে ইন্ট্রোডিউস করব, অথবা আইডেন্টিফিকেশন পিরিয়ড, কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করব, এটা 9 ধারায় প্রাসঙ্গিক। ষড়যন্ত্র 10 ধারায় প্রাসঙ্গিক, কোনোভাবেই প্রাসঙ্গিক না। 11 ধারায় বলতেছে যে পিলি অফ এলিবির কারণে প্রাসঙ্গিক। 12 ধারা ক্ষতিপূরণ নির্ধারণে যা কিছু দরকার সব প্রাসঙ্গিক। 14 ধারা মনের অবস্থা, শরীরের অবস্থা, আপনি হাসি খুশি আছেন, আপনার মন খারাপ, মন ভালো, কোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা, খারাপ ধারণা, সব কিছু 14 ধারায় প্রাসঙ্গিক। এই 8টা সেকশন আপনি যদি পড়তে পারেন, এতটুকু আপনার জন্য 2 মার্ক নিশ্চিত। এরপরে চলে যাই আমরা এডমিশন। তো অলরেডি আমরা সাক্ষ্য আইনে মোটামুটি যেটা এডমিশন সম্পর্কে কিছুটা ধারণা কিন্তু নিছি, যে কোনো একটা বিষয় সম্পর্কে আপনি যখন ওরালি হোক আর লিখিত আকারে হোক স্বীকার করে নেন, যেমন বাদী দাবি করছে, বিবাদী বলে যদি ওকে, তাইলে কি হয়ে যাবে, এডমিশন হয়ে যাবে। তো 17 থেকে আপনার আসলে মূল কাহিনীটা আসে, যেটা এডমিশন কত ধারায় আছে। তাহলে 17 নম্বরে দেওয়া আছে এডমিশন। আর আরেকটা টিকি প্রশ্ন আসে যে এডমিশন কত ধারা থেকে কত ধারায় বর্ণনা করা আছে। তো মূলত এই 17 থেকে 31ই আমাদের এডমিশন আলোচনা করে। একবার সম্ভবত গতবারের আগের বার এমসিকিউতে ছিল যে এডমিশন কত ধারা থেকে কত ধারায়। তো নর্মালি যেটা হয়, আমরা পেনাল কোড, আপনি আরেকবার চিন্তা করেন, আমরা কি পড়ছি, কালপেবল হোমোসাইড পড়ছি, কালপেবল হোমোসাইডের ভিতরে মার্ডার ছিল। তো এখানেও এডমিশন থাকবে, এডমিশনের ভিতরে কনফেশন থাকবে। এই একই জিনিস, পেনাল কোড আর এই এডমিশনটা পাশাপাশি রাখেন, তাইলে আপনার জন্য বোঝার জন্য সুবিধাটা হবে। তাহলে পেনাল কোডে আমরা পড়ছিলাম এই টোটাল একজন ব্যক্তিকে অন্য ব্যক্তি অন্যায়ভাবে মারছে, এটাকে আমরা বলছি কালপেবল হোমোসাইড। ওই মারার মধ্যে স্পেশাল গুণাবলী পাইছি 4টা, আমরা বলছি এটা মার্ডার। এখানে ওই কাহিনীটা ঘটবে, টোটাল যা কিছু আপনি স্বীকার করবেন সেটা হবে আমাদের এডমিশন। এই এডমিশনের ভিতরে কিছু স্পেশাল প্রজাতি থাকবে যেখানে আপনি আপনার কোনো দোষ স্বীকার করতেছেন, এটাই পার্থক্য। এখন আসি আমরা 17তে, শুধু এতটুকু মনে রাখবো, এডমিশনের ডেফিনেশন আছে 17, এছাড়া আর কিছু দরকার নাই। এরপরে 18, 19, 20 আপনার কোনো কাজের না, আপনি বাদ দেন, সরাসরি চলে যান 21 নাম্বারে। তো 21 নাম্বার আমাদেরকে বলে যে ভাই, স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি যখন কিছু স্বীকার করবেন আদালতে, আপনার বিপক্ষে আমরা ব্যবহার করব। যেমন ধরেন যে আপনি যদি স্বীকার করেন যে করিম সাহেব আপনার কাছে 10 লাখ টাকা পাবে, এটা আপনার স্বার্থের বিপরীতে আপনি স্বীকার করতেছেন, আপনাকে দিতে হবে। সমাজে 10 জনের সামনে যদি আপনি স্বীকার করেন যে হ্যাঁ উনি আপনার কাছে 20,000 টাকা পাবে, তাহলে এটা আপনার স্বার্থের বিপরীতে গেল, আপনার টাকা পয়সা তাহলে দিতে হবে, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি স্বীকার করছেন। এটা 21 ধারায় প্রাসঙ্গিক। তো 21 ধারা বলে যে এডমিশন সবসময় ব্যক্তির স্বার্থের বিপরীতে কাজ করবে। এখন আপনি যদি সবার সামনে বলেন যে আমি করিম সাহেবের কাছে আমি 10 লাখ টাকা পাবো, তো এটার কোনো ভ্যালু নাই।
কারণ এটা আপনার স্বার্থে কাজ করতেছে। কিন্তু যদি আপনি স্বীকার করেন যে না করিম সাহেব আপনার কাছে পাবে, তখন যায় সেটা কি হবে, 21 ধারা প্রাসঙ্গিক হবে। তাহলে জেনারেল নিয়ম কি, এডমিশন সবসময় যিনি এডমিট করবেন তার ক্ষতি হয়, তার স্বার্থের বিপরীতে কাজ করে, তার পক্ষে আসবে না, তার বিপক্ষে যাবে। 22 নাম্বারটা যেটা আমরা বলি সাক্ষ্য আইনে আমরা পড়েছি যে দলিলে লিখিত ডকুমেন্ট সম্পর্কে যে ব্যক্তি কোনো কিছু পড়েছে তার লিখিত যেই তার মৌখিক বক্তব্যটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। কিন্তু 22 ধারা আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে একটা লিখিত ডকুমেন্ট যেটা লিখিত আছে এইটা সম্পর্কে মৌখিক অ্যাডমিসেবল হবে না, মৌখিক কোনো সাক্ষ্য আমরা গ্রহণ করতে পারবো না, যেটা লেখা আছে সেটা স্বীকৃতির কি আছে। তাহলে 22 ধারার মূল কাহিনীটা কি, লিখিত বিষয়ে কোনো মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, তবে এক্সেপশন আছে 3টা, সেটা আমরা না পড়ি। তাহলে জেনারেল লাইনটা মনে রাখবেন, দলিলে লিখিত বিষয় সম্পর্কে মৌখিক অ্যাডমিসেবল হবে না। সরকার 22-এ যুক্ত করে বলতেছে যদি ডিজিটাল রেকর্ড সম্পর্কে হয়, তো বলতেছে যে না ডিজিটাল রেকর্ড সম্পর্কেও মৌখিক অ্যাডমিশন গ্রহণযোগ্য হবে না। এইটারও 2টা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলা কি, সেটা হচ্ছে ওই যে দলিলটাই যখন ফ্যাক্ট ইস্যু হবে, যখন ডিজিটাল রেকর্ডটাই মামলার মূল বিষয় হবে, তখন হইতে পারে। ইন জেনারেল লিখিত বিষয় সম্পর্কে মুখের কথার কোনো দাম নাই। যেমন আমরা পড়ছি 91-তে যে যখন কোনো বিরোধ হবে বলবো ভাই দলিল নিয়ে আসেন, আসার পরে দলিলে কন্ডিশন নিয়ে বিরোধ হইলো, ভাই এখানে লেখা আছে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। তো ওই জিনিসটাই এখানে আবার বলতেছে যে লিখিত বিষয় সম্পর্কে মৌখিক কোনো অ্যাডমিশন চলবে না, ডিজিটাল রেকর্ড হইলেও চলবে না। এইভাবে আপনি মনে রাখবেন 22 আর 22-এর। তাহলে 21, 22 আর 22-এর এই 3টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 23 নম্বরে আমাদেরকে একটা কথা বলে যে সিভিল মামলায়, দেওয়ানি মামলায়, সিভিল লিটিগেশনে আমাদের যে অ্যাডমিশন এইটা অপ্রাসঙ্গিক, তবে 2টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। তাহলে জেনারেল নিয়ম হচ্ছে সিভিল মামলায় অ্যাডমিশন অপ্রাসঙ্গিক বিষয়, তবে 2টা ব্যতিক্রম দেওয়া আছে যে এই 2 অবস্থায় আমাদের এটা প্রাসঙ্গিক হইতে পারে। তো এখান থেকে আপনার 3টা এমসিকিউ হইতে পারে, সেটা হচ্ছে যে দেওয়ানি মামলায় এডমিসেবল কি, 4টা অপশন থাকবে, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, কোনো বিষয়বস্তু না, উপরের কোনোটি না। তাহলে দেওয়ানি মামলায় অ্যাডমিশনটা অপ্রাসঙ্গিক, তবে 2টা কারণে প্রাসঙ্গিক। তো এরকম এমসিকিউ থাকতে পারে যে দেওয়ানি মামলায় কয়টা কারণে এডমিসেবল প্রাসঙ্গিক হয়। তো 2টা কারণে এডমিশন যেটা সেটা প্রাসঙ্গিক হয়, যেখানে দেখা যায় যে বাদী বিবাদী আউট অফ দ্য কোর্টস একটা সেটেলমেন্ট করে কি করছে, চুক্তি করছে, তো সেটা তখন প্রাসঙ্গিক হবে। অথবা আদালতে যখন সাক্ষ্য দিতে যাচ্ছে, আদালত নিজে থেকে বুঝতে পারতেছে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে কোনো একটা গোপন চুক্তি হয়েছে, যে কারণে তারা কোনো প্রকার এই এভিডেন্স দিচ্ছে না, তো সেই রকম ক্ষেত্রেই শুধু সিভিল লিটিগেশনে প্রাসঙ্গিক হবে, আর না হলে টোটাল সব মামলায়, দেওয়ানি মামলায় এডমিশন অপ্রাসঙ্গিক বিষয়। এই 4টা সেকশন যদি আপনি পড়েন আর এডমিশনের ডেফিনেশন টোটাল 5টা, এটাই আপনার জন্য এডমিশন রিলেটেড যথেষ্ট। যেমন আমরা কালপেবল হোমোসাইডে পড়ছি, এটা হচ্ছে ওই রকম। তাহলে 17তে ডেফিনেশন দেওয়া আছে আমাদের এডমিশন, 21-এ হচ্ছে যে স্বার্থের বিপরীতে কাজ করবে, 22-এ বলতেছে যে লিখিত বিষয় সম্পর্কে মুখের কোনো স্বীকারোক্তির দাম নাই, ডিজিটাল রেকর্ড থাকলেও মুখের কোনো স্বীকারোক্তির দাম নাই, আর 23-এ বলতেছে সিভিল লিটিগেশন বা দেওয়ানি মামলায় বা সিভিল কেসে এডমিশন অপ্রাসঙ্গিক বিষয়, তবে প্রাসঙ্গিক হইতে পারে 2টা কারণে, যেখানে বাদী বিবাদীর আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট আছে, অথবা মামলার মধ্যে বাদী বিবাদী সাক্ষ্য দিচ্ছে না, আদালত বুঝতে পারছে যে তাদের মধ্যে একটা যে কোনো চুক্তি হয়েছে যার কারণে সাক্ষী দেওয়া হচ্ছে না, তখন এটা প্রাসঙ্গিক হবে। এখন চলে আসি ওই যে মার্ডার, আমরা কালপেবল হোমোসাইডের ভিতরে মার্ডার পাইছি, এখন এডমিশনের ভিতরে আমরা কনফেশন পাবো। যে এখন ওই আপনি যেটা স্বীকার করতেছেন এটা হচ্ছে যে কোনো একটা অপরাধ স্বীকার করতেছেন। তো এই রিলেটেড আমরা 24 থেকে 30 পর্যন্ত সেকশন পাবো। তাহলে যদি এখন আপনার এমসিকিউতে থাকে যে কনফেশন কত ধারা থেকে কত ধারা আলোচনা করা আছে, তাহলে কনফেশনটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি, আপনি নিজে অ্যান্সার দিতে পারবেন। তো প্রথমে আমাদের 24-এ যেটা বলতেছে, 24-এ অলরেডি আমরা সিআরপিসির 163 পড়ে আসছি যে পুলিশ কি করবে না, কোনো সাক্ষীকে কোনো টিপ দিবে না। টিপ মানে থ্রেট, ইনডিউস, প্রমিস করবে না। তো একই কথা বলতেছে যে আসলে যদি কোনো সাক্ষীকে, যদি কোনো আসামিকে টিপ দেওয়া হয়, মানে থ্রেট, ইনডিউস, প্রমিস করা হয় যে আপনি দোষ স্বীকার করে নেন, সাজা কমায় দিব, দোষ স্বীকার করে নেন, এটা সুবিধা দিব, বা কোনো ভয় ভীতি দেখায়,
তাহলে 24 ধারা বলতেছে যে ওই সাক্ষ্যটা অপ্রাসঙ্গিক। 25-এ যেটা বলতেছে যে আপনি পুলিশের কাছে গিয়ে যত কিছুই বলেন এটা আদালতে অ্যাজ এভিডেন্স হিসেবে গ্রহণ করা যাবে না। 26-এ বলতেছে যে পুলিশ হেফাজতে আপনি যত কিছুই স্বীকার করেন ওইটার সাক্ষ্যগত কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত না ওই যে আমরা 164 ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়, মানে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে স্বীকার না করেন সাক্ষ্যগত কোনো ভ্যালু থাকবে না। তাহলে 3টা সেকশন পাইলাম, যেখানে আমাদেরকে বলতেছে যদি কাউকে টিপ দেওয়া হয় আসামিকে, মানে থ্রেট, ইনডিউস, প্রমিস করে কিছু আদায় করা হয়, আদালতে এটা অ্যাজ এ এডমিসেবল পিস অফ এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি পুলিশের কাছে গিয়ে যতই বলেন আপনি 10টা হত্যা করছেন, 10টা ধর্ষণ করছেন, এটা আইনগত কোনো ভ্যালু নাই। 26-এ বলতেছে পুলিশ আপনারা গ্রেফতার করছে, রিমান্ডে আপনি যত কিছুই স্বীকার করেন এটা ততক্ষণ পর্যন্ত আইনগত ভিত্তি থাকবে না যতক্ষণ পর্যন্ত ওই যে 164 ধারা না হচ্ছে। তাহলে এই 3টা সেকশন আমাদের কনফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা হচ্ছে আমাদের মেইন লাইন। এখন আপনি বলবেন যে তাইলে পুলিশ ভাই মামলাটা প্রমাণ করবে কিভাবে, আসামি তো পুলিশের কাছেই স্বীকার করে। তো এই জন্য আছে পরে 27 ধারা, বলতেছে আমরা জেনারেল লাইন তো বলে দিছি, কিন্তু ধরেন আপনি পুলিশের কাছে গিয়ে বললেন আপনি করিম সাহেবের হত্যা করছেন, তার লাশটা পুকুরে রাখছেন। এখন মুখের কথার কোনো দাম নাই, পুলিশ আসে যখন ওই পুকুর থেকে লাশটা উঠাবে অতটুক পর্যন্ত গ্রহণযোগ্য। পুলিশ রিমান্ডে আসামি স্বীকার করছে সে কি কি করছে, বাস্তবে তার প্রমাণ পাওয়া গেল, উদ্ধার হইল, তখন সেটা প্রাসঙ্গিক হবে। কি কারণে? 27 ধারা বলতেছে আপনি পুলিশের রিমান্ডে, পুলিশের হেফাজতে, পুলিশের কাছে গিয়ে যাই কিছু স্বীকার করবেন, এর বিপরীতে যত কিছু উদ্ধার হবে ওই অত কিছু পর্যন্তই প্রাসঙ্গিক, এর বাইরে প্রাসঙ্গিক হবে না। মানে যেটা উদ্ধার করতে পারে নাই ওইটা অপ্রাসঙ্গিক, আদালতে ওই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। যেমন ধরেন যে কারো বিরুদ্ধে মামলা হইল যে সে, আমরা যদি বলি ধরলাম যে 1 লক্ষ টাকা এবং 1 কেজি গোল্ড সে চুরি করছে, এই কথা আপনি স্বীকার করলেন। বাস্তবে তার বাসা থেকে শুধু 1 লাখ টাকাই পাওয়া গেল, কোনো গোল্ড পাওয়া গেল না। যেহেতু গোল্ড পাওয়া যায় নাই, অতএব এই গোল্ডের বিষয়টা আদালতে পুলিশ তুলে ধরলে এটা ইনঅ্যাডমিসেবল হবে, এটা প্রাসঙ্গিক বিষয় না, শুধু টাকাটাই প্রাসঙ্গিক। আশা করি এটা বুঝতে পারছেন যে যেটা উদ্ধার করা যাবে ওই পর্যন্তই প্রাসঙ্গিক, যেটা উদ্ধার করা যাবে না ওইটা অপ্রাসঙ্গিক বিষয়, মানে অ্যাজ এ পিস অফ এভিডেন্স হিসেবে গ্রহণ হবে না। এরপরে যেটা এই 24-এর সাথে 28 নাম্বারটা পড়ে নিবেন, কারণ প্রতিটা আসামি তো আমরা দেখি বাস্তব আদালতে কি বলে যে পুলিশ আমার রিমান্ডে অনেক মারছে, এই জন্য আমি কি করছি, দোষ স্বীকার করছি। এমন কিছু কিছু বোকা আইনজীবী আবার 164 দ্বারা জবানবন্দি রিকল করার অ্যাপ্লিকেশন করে। 164 দ্বারা জবানবন্দি আপনি বিচারকের কাছে দিছেন, ম্যাজিস্ট্রেটের কাছে দিছেন, এখন আবার আপনি আইনের ক খ না জেনে ওইটা রিকল করার আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, যেটা কোনো আইনে নাই, বিধিমালা নাই, কিছুইতে নাই। কারণ আপনি আদালতে যখন একটা বক্তব্য দিবেন এটা রিকল করার সুযোগ নাই, আপনি চাইলে সেটা বিরোধিতা করতে পারেন, অন্য কিছু করতে পারেন, রিকল করার কোনো সুযোগ নাই। তার মানে 164 ধারা জবানবন্দি রিকলের কোনো সুযোগ নাই, উইথড্র করার আইনগত এখন পর্যন্ত কোনো বিধানই নেই। সেটা আপনি নানা প্রকার কিছু দেখায় তার এভিডেন্সগত ভ্যালুটা কমাইতে পারেন, কিন্তু রিকলের কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে 164 ধারা জবানবন্দিটা রিকল করা যায় না। এখন এইখানে যেটা বলতেছে যে বিচারক যদি চিন্তা করে বা বিচারক যদি বিচারকের কাছে এতটুকু যদি আসে যে না আসামি যা স্বীকার করছে তার উপর কোনো টিপ ছিল না, মানে থ্রেট ছিল না, ইনডিউস ছিল না, প্রমিস ছিল না, বিচারক যদি সন্তুষ্ট হয়, রাষ্ট্রপক্ষের কথা শুনে যদি সন্তুষ্ট হয়, তাহলে কি হবে, ওই যে টিপ থাকলে যেটা প্রাসঙ্গিক হইতো না ওই জিনিসটা প্রাসঙ্গিক হবে। এইটা হচ্ছে মূল জিনিস। যেমন ধরেন যে আসামি একটা জিনিস স্বীকার করলো, পরবর্তীতে আদালতে বলতেছে যে না পুলিশ আমারে এই প্রমিস করাইছে ওই জন্য আমি স্বীকার করছি। তো বিচারক চিন্তা করলো যে না এরকম আসলে কোনো প্রমিস ছিল না, তখন ওই বক্তব্যটা গ্রহণযোগ্য বলে গণ্য হবে। তো এই 5টা সেকশনে আমাদের কিন্তু কনফেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে আরেকবার একটু চিন্তা করার চেষ্টা করেন, আপনি যদি কোনো আসামিকে থ্রেট করেন, তাকে যদি ইনডিউস করেন, তাকে যদি প্রমিস করেন, যা কিছু আদায় করবেন এটা আদালতে আপনি সাক্ষ্য হিসাবে দিতে পারবেন না, ইনঅ্যাডমিসেবল হবে, অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে। পুলিশের কাছ থেকে আপনি যত কিছুই বলেন এটা অপ্রাসঙ্গিক, পুলিশ হেফাজতে যা বলেন অপ্রাসঙ্গিক। আর 27 বলতেছে যে এই যে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আমরা বললাম, এইগুলার বিপরীতে যদি বাস্তবে ফিল্ডে থেকে কিছু উদ্ধার করা যায়, যতটুকু উদ্ধার করা গেল ততটুকু পর্যন্তই রেলিভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে, এর বাইরে না। আর 28 বলতেছে যে যদি বিচারকের মনে হয় যে এই যে আসামি এই দোষ স্বীকার করলো
এটার উপর তার উপর কোনো চাপ ছিল না, কোনো প্রমিস ছিল না, তাহলে এটা গ্রহণযোগ্য বলে গণ্য হবে। এরপরে চলে আসি আমরা 29 নাম্বারটা, যেটা আমরা সবাই স্কুল জীবনে, কলেজ জীবনে যারা আপনারা খুবই ঘনিষ্ঠ বন্ধু, আপনি বলেন যে ভাই শুধু তোমারে বললাম আর কাউরে বলার দরকার নাই, গড প্রমিস। ওই গড প্রমিস হচ্ছে 29। মানে প্রমিস অফ সিক্রেসিতে যদি আপনি কাউকে কিছু বলেন, যে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতির মাধ্যমে কারোর কাছে কিছু শেয়ার করছেন, এখন সে আপনার বিশ্বাস ভঙ্গ করে বসে আছে, তাহলে গোপনীয়তার প্রতিশ্রুতি কোনো অজুহাত না। আপনি যতই প্রমিস অফ সিক্রেসি নেন, যতই শপথ করান, ওই ব্যক্তি যখন বলবে সেটা অ্যাজ এ পিস অফ এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল হবে। এর পাশাপাশি বলতেছে যে যেমন ধরেন আপনার সাথে প্রতারণা করে যদি কিছু স্বীকার করানো হয়, যেমন মাঝে মধ্যে যেমন ধরলাম যে আপনি এক বাসায় চুরি করছেন, আপনার প্রতি চুরির আরোপ, ওই বাসায় কোনো সিসিটিভি ক্যামেরা নাই। এখন রাষ্ট্রপক্ষ বা বিবাদী পক্ষ যারাই হোক, তারা যদি এই যে এদেরকে, আপনাকে আসামিকে রাষ্ট্রপক্ষ বলার পরে যে এখন আপনার জন্য সবার সামনে আপনার সিসিটিভি ক্যামেরাটা দেখাবো, আপনি কিভাবে চুরি করছেন সবাই দেখবে, আপনার মান সম্মান কিছুই থাকবে না, তার চাইতে ভালো স্বীকার করে নেন। এখন এ যদি ভয়ে যদি স্বীকার করে নেয়, আর যদি পরে জানা যায় যে ওই বাসায় তো সিসিটিভি ক্যামেরাই ছিল না, তাহলে কি হইলো? আপনার সাথে একটা ফ্রড করে আপনার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তা আপনি যতই ডিফেন্স লয়ার হিসেবে এটা আপত্তি করেন, 29 বলতেছে যে ফ্রডের মাধ্যমে নেওয়া হোক কোনো সমস্যা নাই, এটা অ্যাডমিসেবল হবে। আপনি নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন ছবিতে দেখবেন যে মানুষ কি করে, বারে গিয়ে নানা প্রকার কথাবার্তা বলতে বলতে অনেক কিছু স্বীকার করে। তো আপনি নেশাগ্রস্ত অবস্থায় আপনি অপরাধ করলে অপরাধ না, কিন্তু কিছু বললে সেটা অ্যাডমিসেবল। এরপরে ধরেন যে আইনগতভাবে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, যেমন পুলিশের কাছে আপনি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, তো তখন আপনি কিছু বলে ফেলছেন, তো আপনার উপর মামলা চলছে, আপনি পরে বলতে পারবেন না যে আমি তো আইনগতভাবে বাধ্য ছিলাম না। এটা ছাড়া আপনি এই অজুহাতও নিতে পারবেন না যে আমারে তো পূর্ব থেকে কি করা হয় নাই, সতর্ক করা হয় নাই। এই সব অজুহাত চলবে না, আপনি যেটাই স্বীকার করবেন সেটাই কি হবে, অ্যাজ এ পিস অফ এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে প্রমিস অফ সিক্রেসি, ফ্রড, ইনটক্সিকেশন, নট কম্পালসারি ফর অ্যান্সার, এবং হচ্ছে যে আপনারে সতর্ক করা হয় নাই, এই জিনিসগুলো অজুহাত না। এই জিনিসের মাধ্যমে যদি কিছু আদায় করা যায়, এটা অ্যাজ এ পিস অ্যাডমিসেবল পিস অফ এভিডেন্স হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে, যেটা আমাদেরকে 29 বলতেছে। আর 30 নাম্বারটা মাঝে মধ্যে কোট আনকোট গতবার সম্ভবত ছিল, এটার মধ্যে একটু ফেরকা আছে। ফেরকা বলতে কি, দুইটা ভাগে আপনারে ভাগ করতে হবে। 30টা আগে বলছে কি সেটা শুনেন। যেমন ধরেন যে এই হচ্ছে আমাদের এ ব্যক্তি আর এই হচ্ছে বি ব্যক্তি, তো দুইজনে মিলে একসাথে চুরি করছে। তো চুরি করার পরে দুইজনেরই আমরা একই সাথে কি করতেছি, চার্জ গঠন করে একই সাথে বিচার করতেছি। এখন এ নামক ব্যক্তি দোষ স্বীকার করে নিল যে হ্যাঁ আমরা চুরি করছি। এখন যেহেতু যৌথ ট্রায়াল, একই সাথে বিচার হচ্ছে, এই ব্যক্তির স্বীকারোক্তিটা বিচারক চাইলে এই বি এর উপরও আরোপ করতে পারে, আরোপ করে শাস্তি দিয়ে দিতে পারে। তাইলে যৌথ ট্রায়ালে এক অপরাধীর স্বীকারোক্তি অন্য অপরাধীর উপর প্রয়োগ করা যেতে পারে, ব্যবহার করা আছে। কিন্তু যদি চুরি তারা একসাথে করছে কিন্তু বিচারটা পৃথক পৃথক হচ্ছে, ধরলাম যে এর বিচার হচ্ছে এক আদালতে আর এর বিচার হচ্ছে এক আদালতে, এরকম যদি পৃথক পৃথক বিচার হয়, যদিও একসাথে চুরি করছে, তাহলে এর স্বীকারোক্তি এর উপর ব্যবহার করা যাবে না। এটাই মেইন পার্থক্য, আর কিছু না। তাহলে জেনারেল নিয়ম কি, যৌথ ট্রায়ালে যারা একসাথে অপরাধ করছে, একজনের স্বীকারোক্তি অপরজনের উপর ব্যবহার করে শাস্তি দেওয়া যাবে, প্রাসঙ্গিক বিষয় যে আমরা চুরি করছি। আর যখন যৌথভাবে তারা চুরি করছে কিন্তু ট্রায়াল হচ্ছে পৃথক পৃথক, তখন একজনের স্বীকারোক্তি অপরজনের উপর প্রয়োগ করা যাবে না। এখন এইটা তো আমরা গেল এরকম। এখন দেওয়ানি আর ফৌজদারি চিন্তা করেন, এটা কিন্তু এখানে বলা নাই আপনার সেকশনে 30 নম্বরে। তো নর্মাল কথা যেটা হচ্ছে যে ফৌজদারি মামলায়, যেমন আমরা দেখাইলাম, ফৌজদারি মামলায় এই সেকশনে যদিও দেওয়া নাই, ফৌজদারি মামলায় একজনের স্বীকারোক্তির ভিত্তিতে আসলে অপরজনকে শাস্তি দেওয়াটা অন্যায়, মানে দেওয়া যাবে না। দেওয়ানি মামলায় যেমন ধরেন যে আমি আপনাদের এ আর বি দুইজনের কাছে আমরা টাকা পাবো, সি নামক ব্যক্তি কি এ আর বি এর কাছে টাকা পাবে। এখন এ যদি স্বীকার করে যে হ্যাঁ আমরা দুইজনে মিলে তার কাছ থেকে 1 লাখ টাকা হাওলাত নিছি, তাহলে আমরা বলতে পারবো যে বি এরও এটা স্বীকারোক্তি, আমরা ধরেই নিব যে তারা স্বীকার করে নিছে।
কিন্তু ফৌজদারির ক্ষেত্রে এটা ধরে নেওয়া যাবে না যে ওই অপরাধী স্বীকার করছে, ওইটা বিচারক চাইলে তার উপর আরোপ করতে পারে, কিন্তু দেওয়ানির ক্ষেত্রে বাই ডিফল্ট হয়ে যাবে। তাহলে মূল কাহিনীটা হইল, দেওয়ানি মামলায় একজনের স্বীকারোক্তি অপরজনের স্বীকারোক্তি বলে গণ্য করা হবে। ফৌজদারি মামলায় একজনের স্বীকারোক্তি একই ট্রায়ালে আরেকজনের স্বীকারোক্তি গণ্য করা হবে না, বিচারক চাইলে গণ্য করতে পারে। এটাই পার্থক্য, আর কিছু না। তাহলে 30 নাম্বার, ওইটা একজনের দোষ স্বীকার যৌথ বিচারের জন্য অন্যজনের উপর বিচারক চাইলে কি করতে পারে, এ কনফেস করছে এটা ধরে নিতে পারে, চালাইতে পারে। আর দেওয়ানি মামলা হইলে বাই ডিফল্ট হয়ে যাবে যে হ্যাঁ স্বীকার করছে তারা। আর 31 বলতেছে যে আসলে এডমিশন ইজ এ নট এ কনক্লুসিভ প্রুফ, এডমিশন মে বি ইউজ অ্যাজ এ স্টপল। মানে এই যে আমরা এখন কিন্তু কনফেশন বলে নাই, এখন এডমিশন বলছে, কারণ টোটাল জিনিসটাই তো এডমিশন। এডমিশনের ভিতরে কিছু কনফেশন ছিল, তো আপনার এখানে কনফিউজিং করার জন্য আপনারা দিতে পারে যে কনফেশন নট এজ এ কনক্লুসিভ প্রুফ, কিন্তু সেকশনটা কি হচ্ছে, এডমিশন নট এ কনক্লুসিভ প্রুফ, মানে শুধু দোষ স্বীকারটাই আসলে চূড়ান্ত কোনো প্রমাণ না। এইটা জাস্ট আমরা স্টপল হিসাবে ব্যবহার করতে পারি, যে আপনি তো একটু আগে এই কথা স্বীকার করলেন, এখন কেন এই কথা বলতেছেন। এই হচ্ছে টোটাল আমাদের যে 17 থেকে নিয়ে 31 পর্যন্ত। আপনার দায়িত্ব হচ্ছে এটার আপনি 2-3 বার ছোট ছোট করে পড়বেন, বিস্তারিত ভিতরে যাওয়ার দরকার নাই। যেমন আমরা বললাম যে আপনি 17 কি আছে, এডমিশনের ডেফিনেশন দেওয়া আছে। 21 আমাদের কি আছে, 21 বলতেছে যে এডমিশন করলে আপনারই ক্ষতি, আপনার টাকা পয়সা যাবে। 22 বলতেছে যে যেই জিনিসটা আপনি লিখিত কোনো ডকুমেন্ট পড়ছেন ওইটার কোনো এডমিশন করে লাভ হবে না, এটা আইনের কাছে গ্রহণযোগ্য না, যেটা লেখা আছে সেটাই। 23 বলতেছে যে দেওয়ানি মামলা আসলে এডমিশনটা অপ্রাসঙ্গিক বিষয়, শুধু দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হইতে পারে, একটা যখন আউট অফ দ্য কোর্ট তাদের সেটেলমেন্ট থাকবে, অথবা বিচারক বুঝতে পারবে যে তাদের মধ্যে একটা এডমিশন হয়েছে। আর কনফেশন হচ্ছে 24 যে কোনো টিপ দিয়ে কিছু আদায় করলে সেটা গ্রহণযোগ্য না, পুলিশের কাছে যাই কিছু স্বীকার করেন গ্রহণযোগ্য না, পুলিশ হেফাজতে যত কিছুই স্বীকার করেন অ্যাজ এ এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। আর এই 3 ধারাটাকেই তখন একসাথে নিয়ে আসে, বলতেছে যে এর বিপরীতে যাই কিছু উদ্ধার করা যাবে, যতটুকু উদ্ধার করতে পারবেন অতটুকু প্রাসঙ্গিক। আর 28 বলতেছে যে বিচারক যদি চিন্তা করেন যে আসামির উপর কোনো চাপ ছিল না, কোনো ফ্রড ছিল না, কোনো ইনডিউস ছিল না, মানে টিপ ছিল না, তাহলে প্রাসঙ্গিক। আর প্রমিস অফ সিক্রেসি মানে গোপনীয়তা, ফ্রড, ইনটক্সিকেশন অথবা নট কম্পালসারি ফর অ্যান্সার, এই সমস্ত অজুহাত কোনো অজুহাত না। আপনি নেশার ঘরেও যদি কিছু স্বীকার করেন ওইটা গ্রহণযোগ্য হবে। আর যৌথ ট্রায়ালে একজনের দোষ স্বীকার অপরজনের উপর ব্যবহার করা যায়, যেটা আমরা বললাম যে দেওয়ানি মামলার ক্ষেত্রে 100% ধরে নেওয়া হবে তারা স্বীকার করে নিছে, ফৌজদারি মামলায় বিচারক চাইলে ধরে নিতে পারে। আর 31 হচ্ছে যে স্বীকৃতি কোনো চূড়ান্ত জিনিস না, এটা জাস্ট স্টপল বা বাধা হিসেবে কাজ করতে পারে। এখন চলে আসি আমরা তার পরবর্তী ধাপে, সেটা হচ্ছে যে আমাদের 32 আর 33। বাংলাদেশে একটা মামলা ধরুন যে 2 বছর, 4 বছর, 20 বছরও চলে। এখন সাক্ষীরা যে সবাই একসাথে হাজির থাকবে আদালতে এমন তো না, কেউ মারা যাবে, কেউ পাগল হয়ে যায়, কেউ দেশের বাইরে চলে যায়, কোনো দিনে ফেরত আসবে না। তাইলে আমরা একটা মামলাকে প্রমাণ করব কিভাবে? কারণ আজকে সাক্ষী আছে, একটা কথা বলছে, কালকে সে নাও থাকতে পারে। তো এই রিলেটেড আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে যে আমাদের 32 এবং 33, দুইটার মূল বিষয়বস্তু খুবই ছোট। যে 32 নাম্বারটা বলতেছে যে যদি ব্যক্তি যদি মারা যায়, তো মারা যাওয়ার পূর্বে যদি ব্যক্তি কোনো কথাবার্তা বলে ওই ঘটনা রিলেটেড, ওইটা 32 ধারা প্রাসঙ্গিক হবে। ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, সে গায়েব হয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না, অথবা ব্যক্তি অক্ষম হয়ে গেছে, তার পক্ষে সম্ভব না কিছু বলা, অথবা তাকে আদালতে উপস্থাপন করতে অনেক সময় লাগবে, অনেক টাকা পয়সা ব্যয় হবে। যেমন ব্যক্তি আমেরিকা থাকে, এখন সে কবে আসবে ঠিক নাই, আসতে অনেক টাকা পয়সা খরচ, তো একটা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য কি সে আসবে? তাহলে এই রকম ব্যক্তিদের বক্তব্যটাকে আমরা প্রাসঙ্গিক করতে পারবো 32 ধারায়। তো এর ভিতরে যখন আমরা পড়বো আমাদেরকে 8টা অবস্থা বর্ণনা করে, তাহলে এই 32 ধারায় 8 প্রকারের অবস্থা হইতে পারে যেটা প্রাসঙ্গিক, মানে ওই ব্যক্তি আজকে আদালতে আর আসবে না। নর্মালি ফৌজদারি মামলায় সাক্ষীকে বিচারকের সামনে উপস্থিত হয়ে, আসামির সামনে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয়। তো 32 বলে যে না, ব্যক্তি যদি না পাওয়া যায়, মারা যায়, বাইরে থাকে, আসতে সমস্যা হয়, দেরি হয়,
তাইলে ওই ব্যক্তি না আসলেও উনি যদি পূর্বে কোনো কিছু বলে থাকেন, ওই ঘটনাটা, ওই বক্তব্যটা আমরা তুলে ধরতে পারবো 32 ধারার কারণে। এটার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে 32-এর সাবসেকশন 1। এই একটা মনে রাখলে আপনার এমসিকিউর জন্য যথেষ্ট। ডাইং ডিক্লারেশন। তো মাঝে মধ্যে এটাই আপনাকে জিজ্ঞেস করে যে কত সাবসেকশনে আছে, ওই সাবসেকশন সহ আপনার কাছে এমসিকিউতে কিন্তু চায়। তাহলে এটা হচ্ছে 32-এর সাবসেকশন 1। ডাইং ডিক্লারেশন মানে কি? মানে হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার সময় তার মৃত্যুর কারণ রিলেটেড যদি কিছু বলে যায়। যেমন ধরেন যে রাস্তার মধ্যে আপনি দেখলেন একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট করা, এখন আপনি তার কাছে গেলেন, সে আপনার কিছু তথ্য দিল যে কিভাবে কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, অথবা সে ব্যক্তিকে চিনে আপনার কাছে ওই কথাটা বললো, তার মৃত্যুর কারণ সম্পর্কে বললো, ওইটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। এর বাইরে অন্য যত কিছু বলবে ওইটা ডাইং ডিক্লারেশনের মধ্যে আসবে না। এখন আপনার এমসিকিউতে আরো ভিতর থেকে প্রশ্ন করে, এই ডাইং ডিক্লারেশনের এভিডেন্সগত ভ্যালুটা কি হবে? আমরা কি ধরে নিব? এটা কি কনক্লুসিভ প্রুফ হিসাবে আমরা ধরে নিব কিনা? বা ব্যক্তি যদি ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে জীবিত থাকে তখন তার অবস্থাটা কি হবে? তাহলে 1 নাম্বার ক্লিয়ার কাট মনে রাখবেন, ডাইং ডিক্লারেশন পুলিশের কাছে দেওয়া বাধ্যতামূলক না, ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া বাধ্যতামূলক না, পাবলিক অ্যাট লার্জ যে কোনো ব্যক্তির কাছেই দেওয়া যায়। তাহলে ডাইং ডিক্লারেশন যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়। ডাইং ডিক্লারেশন দেওয়ার পর ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে আমরা সাক্ষ্য আইনের 156 ধারা এটাকে কোরোবোরেশন হিসাবে ব্যবহার করব। ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে যদি ব্যক্তি জীবিত থাকে, এটার নাম আর ডাইং ডিক্লারেশন থাকে না। এই এভিডেন্সটা তখন আমরা কি করব? বিচারকের সামনে তুলে ধরবো যে ব্যক্তি যখন মারা যাচ্ছিল তখন যে কথা বলছে আজকেও সেই কথা বলতেছে। আমরা 32-এর একে আর প্রাসঙ্গিক করতে পারবো না, তখন ওই 156-তে চলে যাবে, কোরোবোরেশন করব আমরা। আর ডাইং ডিক্লারেশনের সাক্ষ্যগত যদি আমরা ভ্যালু বলি, আসলে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না, তবে এইটা কিন্তু একটা প্রিন্সিপাল এভিডেন্স হইতে পারে, তবে কনক্লুসিভ না। মানে শুধুমাত্র ডাইং ডিক্লারেশনের উপরে ভিত্তি করেই শাস্তি দেওয়াটা অন্যায়। তার মানে এই যে মৃত্যুকালীন ঘোষণা, আমরা বুঝতে পারলাম মূল থিমটা কি। পুলিশের কাছে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো ব্যক্তির কাছে দিতে পারে। আর এই ডাইং ডিক্লারেশনটা কোনো কনক্লুসিভ প্রুফ না। ব্যক্তি যদি জীবিত থাকে এটা তখন 156 দ্বারা হয়ে যাবে। আমরা এটাকে অ্যাজ এ এফআইআর এর মতো কল্পনা করতে পারবো। যেমন আমরা এফআইআর লিখি কি আমার বিরুদ্ধে কি অন্যায় ঘটছে, তখন এই ডাইং ডিক্লারেশনটা আমরা ধরে নিব যে এটা এভিডেন্সগতভাবে এটা একটা এফআইআর এর অন্তর্ভুক্ত হইল। মানে এফআইআর এর যে সাক্ষ্যগত ভ্যালু, ডাইং ডিক্লারেশনের একই ভ্যালু হবে যদি ওই ভিকটিম জীবিত থাকে। আর মারা গেলে তখন এটা একটা প্রিন্সিপাল এভিডেন্স হয়ে যাবে যে এটাই একটা প্রধান, তবে চূড়ান্ত না। দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু দেখবেন, একটা হচ্ছে কনক্লুসিভ আর একটা হচ্ছে প্রিন্সিপাল। এটাই পার্থক্য, আর কিছু না। পাশাপাশি সাক্ষ্য আইনের আপনি 104টা একটু মনে রাখবেন যে এই 104-এ আমাদেরকে কি বলে, আইনগতভাবে যখন একটা এভিডেন্স অ্যাডমিসেবল হওয়ার জন্য আরেকটা এভিডেন্স প্রমাণ করতে হয়। যেমন ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে গেলে ব্যক্তি মারা গেছে ওইটা তো আগে প্রমাণ করতে হবে। তাহলে 32-এর একের সাথে 104টা মিলিয়ে পড়বেন, আপনার জন্য পড়াটা সহজ হয়ে গেল। আর এই 33টা বলে, 32-এ ছিল আপনি যেই কোনো জায়গায় বক্তৃতা দেন কোনো সমস্যা নেই। আর 33টা হচ্ছে যে আপনি পূর্ববর্তী কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ে, মানে যেখানে শপথের মাধ্যমে সাক্ষ্য নেওয়া হয়, যদি কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ে আপনি কোনো বক্তব্য দেন, ওই বক্তব্যটা 33 ধারা প্রাসঙ্গিক। তাহলে কেমন হইল? 32-এ হচ্ছে যে এখানে জুডিশিয়াল প্রসিডিং নাই, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যে কোনো কথা বলছে সেটা আমরা প্রাসঙ্গিক করতেছি। আর 33-এ হইল যে না, বিচারিক কার্যধারায় ব্যক্তি কোনো বক্তৃতা দিছে আর এই নতুন মামলায় আমার এটা প্রাসঙ্গিক, তখন আমরা 33 ধারা এটাকে প্রাসঙ্গিক করব। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে 32 আর 33টাকে ভালোভাবে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। এরপরে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের 34 থেকে মোটামুটি যদি আমরা দেখি 38 পর্যন্ত ওয়ান লাইনার, এখানে পড়ার মতো কিচ্ছু নাই। আপনি যদি বলেন যে ভাই আমার সমস্যা আমি পড়বো না, এটা আপনি বাদ দিতে পারেন। তারপরও নিজের মানসিক সন্তুষ্টির জন্য এতটুকু হেডিং মনে রাখবেন যে আসলে যেই রেকর্ডগুলা, যেগুলো আমরা দৈনন্দিন কোনো কাজে, ব্যবসায়িক কাজে, অফিসিয়াল কাজে আমরা কি করি, এন্ট্রি করি, ওই এন্ট্রিগুলো আদালতে প্রাসঙ্গিক কত ধারায় হচ্ছে। 34 নাম্বার বলতেছে যে ব্যবসায়িক লেনদেনগুলা যেগুলো মানুষ লিখে রাখে ওটা প্রাসঙ্গিক 34 ধারায়। যেমন আপনি মুদি দোকান থেকে বাকি খান,
মুদি দোকানদার লিখে রাখে কত তারিখে কত টাকার কি নিছেন। যখন মামলা হবে 34 ধারা ওই খাতাটা প্রাসঙ্গিক। 35-এ বলতেছে যে সরকারি অফিসে আপনি আপনি স্ত্রীকে তালাক দিচ্ছেন, তালাকের নোটিশ পাঠাইছেন, এখন ওই নোটিশটা সচিব সাহেব এন্ট্রি করে রাখছে, ওই এন্ট্রিটা প্রাসঙ্গিক যদি জারি হয়েছে কি হয় নাই যদি প্রশ্ন উঠে, তখন আপনার তালাকের নোটিশটা 35 ধারা প্রাসঙ্গিক হবে। তার মানে সরকারি অফিস বা অফিসিয়াল রেকর্ডপত্র 35 ধারা প্রাসঙ্গিক। বাজারে যে সমস্ত আমরা মানচিত্র বা বিভিন্ন চার্ট বা বিভিন্ন পরিকল্পনা যেগুলো পাবলিক অ্যাট লার্জের জন্য পাইকারি হারে বিক্রি হয়, ওইগুলো যদি আপনি অ্যাজ এ এভিডেন্স হিসাবে নিতে চান তো 36 ধারা ওইটা প্রাসঙ্গিক হবে। আর সরকার যে সমস্ত গেজেট প্রকাশ করে ওগুলো 37 ধারা প্রাসঙ্গিক। আর যে কোনো আইনের বই অথবা যে কোনো আদালতের নজির, এটা আপনাকে মৌখিক পরীক্ষা ভাইবা তো জিজ্ঞেস করতে পারে যে একটা ডিএলআর আপনি মামলার মধ্যে তুলে ধরেন, আপনার মামলায় প্রাসঙ্গিক করান, সাক্ষ্য আইনের কোন সেকশনের ক্ষমতা বলে আপনি বলতেছেন যে এটা কি আপনি এডমিসেবল করানোর জন্য, এটা রেলিভেন্ট ফ্যাক্ট। তাহলে 38 ধারা বলতেছে যে আইনের বই অথবা আইনের নজির এইটা রেলিভেন্ট জিনিস। আর 39 বলে যে এগুলা থেকে যদি বিরোধ ঘটে, যেমন ধরেন যে আপনি 1 বছর বাকি খাইছেন, এখন আপনার এখানে ধরেন যে জুলাই মাসটা স্পেসিফিক সমস্যা, তো আপনি কি টোটাল খাতাটা নিয়ে আসবেন? তা আইন বলতেছে দরকার নাই, যতটুকু প্রয়োজন ততটুকু প্রমাণ করলেই হবে, টোটাল ওই খাতাটা নিয়ে আসার দরকার নেই, ক্যালকুলেশনের দরকার নেই। তাহলে 34-এ হচ্ছে ব্যবসায়িক হিতা, 35-এ হচ্ছে সরকারি অফিসের রেকর্ড, 36-এ হচ্ছে বাজারে প্রচলিত মানচিত্র, 37-এ হচ্ছে যে গ্যাজেটগুলো প্রকাশিত হয়, 38-এ হচ্ছে আইনের বই বা আদালতের নজির, আর 39-এ বলতেছে আমরা শুধু অতটুকুই প্রমাণ করব যতটুকু আমাদের মূল নালিশি বিষয়, অতটুকুই, বাকিটা আমাদের দরকার নাই। তো নর্মালি এখান থেকে প্রশ্ন আসে না, আপনি বাদ দিতে পারেন, এটা অতটা কাজের না। তো গতবারের এমসিকিউতে এইখানে যেই আদালতের রায় প্রাসঙ্গিক কিনা সেকশন নাম্বার 44টার একটা লেটিন শব্দ দিয়ে বলতেছে যে ফ্রড ভিনিশিয়েট এভরিথিং সাক্ষ্য আইনের কত ধারায় আছে। নর্মালি এরকম কোনো কিন্তু হেডিং দেওয়া নাই, মানে হচ্ছে যে আসলে আমরা তামাদি আইনেও কি পড়ছি, তামাদি আইনে আপনি পড়ছেন যে প্রতারণা করলে আপনি যেই দিন জানতে পারেন ওই দিন আপনার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হয়। তার মানে প্রতারণা কি, প্রতারণা আপনি জানেন না। তো এই 44-ও ওই জিনিসটা বলতেছে যে যদি কোনো মামলায় আপনি প্রতারণা করে রায় ডিগ্রি যাই কিছু পান, কোনো লাভ হবে না, মানে ফ্রড ভেনিশিয়েট এভরিথিং, প্রতারণা করলে সব কিছু শেষ। যেমন ধরেন যে যে কোনো সম্পর্কেই ভালো খারাপ যেটাই হোক, আপনি যদি আপনার পার্টনারের সাথে বা আপনার বন্ধুর সাথে প্রতারণা করেন তার সাথে সম্পর্কটা আপনার খারাপ হবেই হবে। তাহলে এটা কত ধারা? 44 ধারা। এখন কি প্রতারণা করবেন তার আগে বুঝেন যে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আদালতের প্রতিদিন হাজারো মামলা জাজমেন্ট হয়, রহিম সাহেব মামলা করে, করিম সাহেব মামলা করে, সবাই মামলা করে, সবাই রায় পায়, আরেকজনের রায়ের সাথে আমার কি সম্পর্ক ভাই, আমার কিছু সম্পর্ক নাই। আদালতের রায় প্রাসঙ্গিক কিনা ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা প্রথমেই পড়বো 43 বলতেছে যে ভাই যার মামলা সে বুঝবে, আমার সাথে তার কোনো লেনা দেনা নাই। তার মানে কারো মামলার জাজমেন্ট অন্য কোনো মামলায় প্রাসঙ্গিক না, এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল, এটা আপনি মনে রাখবেন। তাহলে একজনের মামলার রায় অন্যজনের মামলায় প্রাসঙ্গিক না, এটা বলতেছে যে আমাদের 43। তবে ব্যতিক্রম আছে দুইটা, যদি ওই জাজমেন্টটাই ফ্যাক্টিন ইস্যু হয় তাহলে একটা হইতে পারে, অথবা কোনো আইনে স্পষ্টভাবে বলা আছে যে এই জাজমেন্টটা প্রাসঙ্গিক হবে তবেই প্রাসঙ্গিক, এটা ছাড়া সব অপ্রাসঙ্গিক। এটা হচ্ছে আমাদের জেনারেল স্টেটমেন্ট। এর ব্যতিক্রম হচ্ছে তিনটা, 40, 41, 42। 40-এ বলতেছে যে অপরজনের মামলা আমার উপর যদি সেকেন্ড মামলা করার ক্ষেত্রে বার হয়, যেমন সিআরপিসিতে আমরা ডবল জিও পার্টি পড়েছি 403-এ, সিপিসিতে পড়েছি 11 ধারা রেস জুডিকাটা, যদি ওই জাজমেন্টটা আপনি কি করতে চান অ্যাজ এ রেস জুডিকাটা হিসাবে অথবা ডবল জিও পার্টি হিসাবে ব্যবহার করতে চান তবেই প্রাসঙ্গিক, না হইলে প্রাসঙ্গিক না। 41 বলতেছে যদি ওই জাজমেন্টটা যদি প্রবিট রিলেটেড হয়, প্রবিট মানে কি, আপনি যখন উইল করেন উইলটাকে আদালতের মাধ্যমে সত্যায়ন করতে হয়, অ্যাটেস্টেশন। তো অ্যাটেস্টেশনের আইনগত ভদ্র নাম হচ্ছে প্রবিট করা। এখন ধরেন যে আদালতে একটা উইল হইলো, উইলটা প্রবিট হয়ে গেল, মানে করিম সাহেবের সম্পত্তি রহিম সাহেব পাবে এরকম উইল করে গেছে, আদালত স্টাম্প দিয়ে দিল, তাহলে ওই সম্পত্তিটা সারা দুনিয়ার সবার বিপরীতে উনি মালিক হইলেন। তো এই জন্য যদিও এটা ব্যক্তিগত উইল ছিল,
কিন্তু ওই জাজমেন্টটা তখন পাবলিক অ্যাট লার্জের জন্য প্রযোজ্য, মানে ওই সম্পত্তি আর কেউ দাবি করতে পারবে না। আদালত প্রভিট করে দিছে যে এটা এই ব্যক্তির সম্পত্তি ছিল, বি ব্যক্তি মালিকানায় গেল। তো এই জন্য এইটা একটা কনক্লুসিভ প্রুফ। তাহলে এটা কি হবে, একটা চূড়ান্ত প্রমাণ। এখানে আর কারো কোনো আপত্তি চলবে না, যেহেতু আদালত উইলটাকে প্রভিট করেছে, সত্যায়ন করছে, অ্যাটেস্টেশন করছে, অথেন্টিকেট করছে। অতএব এটা সবার জন্য, বাংলাদেশে অন্য কোনো ব্যক্তি আর ওই সম্পত্তিটা দাবি করার কোনো সুযোগ নেই। 2 নাম্বার, আপনি বিয়ে শাদী করছেন কি করেন নাই, আদালত ঘোষণা দিল যে আপনি বিবাহিত, তাইলে দুনিয়ার সকল ছেলে বা মেয়ের জন্য আপনি বিবাহিত, যদিও তার সাথে আপনার কোনো লেনা দেনা নাই, তার মামলা জাজমেন্টের সাথে। কারণ যেমন হিন্দু আইনে আপনি যেটা করতে পারেন না, তালাক দিতে পারেন না। মুসলিমদের মধ্যেও দেখবেন যে আপনি একের অধিক বিবাহ করতে গেলে আপনার পারমিশন লাগে ছেলেদের, মেয়েরা তো করতে পারে না। তো এইরকম এখন আদালত যদি একটা জাজমেন্ট দিয়ে দেয় যে আপনি বিবাহিত, তাইলে সে এটা সবার জন্য সে বিবাহিত হিসেবে গণ্য হবে। যদিও রহিম সাহেব বিয়ে করলো কি করলো না তাতে আপনার কি, কিন্তু এটা একটা আমরা বলতে পারি যে এটা সবার জন্য। আরেকটা হচ্ছে অ্যাডমিরালিটি রিলেটেড, সামুদ্রিক যে সমস্ত লেনদেন, জাহাজ চলাচল, এগুলারে বলে যে অ্যাডমিরালিটি। এই রিলেটেড যা কিছু আছে সবকিছু প্রাসঙ্গিক। এটা ছাড়া আমাদের ইনসলভেন্সি বা দেউলিয়া, চুক্তি আইনে আমরা জানি দেউলিয়া ব্যক্তির সাথে চুক্তি করা যায় না। এখন আপনি রহিমের সাথে জমি কিনবেন, চুক্তি করবেন, আদালত তারে ঘোষণা করছে কি ইনসলভেন্ট, যদিও আদালতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই যে দেউলিয়া, আপনি তো তার সাথে চুক্তি করতে পারবেন না, অতএব ওই জাজমেন্টটা আপনার উপর কার্যকর হবে। তো এই জন্য বলতেছে যদি ব্যক্তি দেউলিয়া হয়। তাহলে এই জিনিসগুলা প্রভিট, বিবাহ, অ্যাডমিরালিটি এবং ইনসলভেন্সি যদি রিলেটেড যদি জাজমেন্ট হয়, এটা একটা কনক্লুসিভ প্রুফ হবে, মানে এটা প্রাসঙ্গিক হবে, চাই আপনার লেনা দেনা থাকুক বা না থাকুক। সর্বশেষ বলতেছে যদি জাজমেন্টটা পাবলিক নেচারের হয়, জনস্বার্থে হয়, মানে ওই জাজমেন্টের কারণে জনস্বার্থের মধ্যে নানা প্রকার প্রভাব ফেলবে। কেমন হইতে পারে, যেমন ধরেন যে বাংলাদেশের আদালতে বিখ্যাত 2টা মামলা, দেওয়ানি মামলা জাজমেন্ট আছে, পেন্ডিং আছে। একটা হচ্ছে যে মহিলারা কাজী হইতে পারবে কিনা। তো নর্মালি আপনি ধরেন যে মহিলা মানুষ, আপনার কি আসে যায়, কিন্তু এই জাজমেন্টটা আসলে আপনি মহিলা হিসেবে কাজী হওয়ার অধিকার অর্জন করবেন। তার মানে এটা একটা পাবলিক নেচারের। আরেকটা জাজমেন্ট যেমন পেন্ডিং আছে, যে ব্যক্তি আপনার ব্যাংকে বা সঞ্চয়পত্রে যে নমিনি থাকে সে টাকাটা পাবে না উত্তরাধিকারী পাবে, তো এই রিলেটেড মামলাটা পেন্ডিং আছে। তখন ওই জাজমেন্টে যদি বলে দেয় যে না, এই যে টাকাটা আছে উত্তরাধিকারী পাবে, তাইলে যদিও আপনি মামলা করেন নাই, পাবলিক নেচারের যত জনসাধারণ আছে ওই জাজমেন্টটা তারা ব্যবহার করবে। তো এইটা চূড়ান্ত প্রমাণ তো না, তবে এইটা প্রাসঙ্গিক। তাহলে আমরা টোটাল 4টা সেকশন পড়লাম। প্রথম সেকশন আমাদেরকে বলতেছে যে যার যার মামলা তার তার বিষয়, আমার কিছু আসে যায় না, মানে কোনো মামলার জাজমেন্ট অন্য মামলার প্রাসঙ্গিক হবে না। 3টা ব্যতিক্রম। 40 ধারায় বলতেছে যদি আমরা ওই জাজমেন্টটাকে আমি কি করতে চাই, রেস জুডিকাটা অথবা ডবল জিওপার্ডি হিসাবে ব্যবহার করতে চাই, তবেই প্রাসঙ্গিক। 41-এ বলতেছে প্রভিট, বিবাহ, এডমিরালিটি এবং ইনসলভেন্সি হইলে প্রাসঙ্গিক, আর পাবলিক ইন্টারেস্ট যদি থাকে তবেই প্রাসঙ্গিক। আর 44-এ বলতেছে যে আপনি যাই কিছু অর্জন করেন এগুলোর মাধ্যমে যদি ফ্রড পাওয়া যায়, যে আপনি প্রতারণা করে জাজমেন্টটা নিচ্ছেন, আপনি কলুশন করছেন। কলুশন কেমন, যেমন ধরেন যে আপনি হচ্ছেন এ নামক ব্যক্তি, বি নামক ব্যক্তির সাথে আপনার ঝগড়া, তার কাছ থেকে জমি পাবেন। আপনি সিরে করছেন বিবাদী, আপনি হয়েছেন বাদী, আদালতে মামলা করছেন, যোগসাজশী আপোষ নাম্বার সাবমিট করে আপনি ডিগ্রি নিয়ে বসে আছেন। তো এটা হচ্ছে কলুশন করা। এইরকম জাজমেন্টগুলোর কোনো ভ্যালু থাকবে না। আর সর্বশেষ যদি এখতিয়ারবিহীন আদালত হয়, আপনাকে যেই আদালত জাজমেন্টটা প্রোভাইড করছে তার এখতিয়ারই নাই। আমরা জানি সিপিসিতে 3 প্রকারের এখতিয়ার আছে, টেরিটোরিয়াল, পেকুনারি এবং হচ্ছে যে আমাদের সাবজেক্ট ম্যাটারগত। এখন বিচারকের তার এখতিয়ার ছিল না, তাহলে ওই জাজমেন্টের কোনো দাম নাই। তাহলে এই টোটাল 5টা সেকশন মোটামুটি একটা আপনার কিন্তু আসতে পারে। কোনটা আসবে, কিভাবে আসবে, এখান থেকে বলা অসম্ভব। তবে আশা করি এই 5টা আজকের মতো এত সহজ ভাষায় আপনার এর আগে বোঝার ক্ষমতা হয় নাই, আশা করি মনে থাকবে। সর্বশেষ চলে আসি আমরা, সেটা হচ্ছে যে আসলে চরিত্র প্রাসঙ্গিক কিনা। তো নর্মালি দেখেন চরিত্রটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, দেওয়ানি মামলায় চরিত্রের কি অবস্থা, ফৌজদারি মামলায় চরিত্রের কি অবস্থা। এখন বলতেছে যে ভাই দেওয়ানি মামলায় চরিত্রের কোনো প্রাসঙ্গিকতা নাই, মানে আপনি এ আর বি 2 জনের মধ্যে ঝগড়া বিবাদ চলতেছে,
মামলা হয়েছে। এখন এ বলতে এ আর বি, বি হচ্ছেন হাজী সাহেব, 10 বার হজ করছেন, প্রতি বছরই হজ করেন। মামলা যখন হবে, এইখানে হজ করলো না উমরা করলো না বছরে 10টা কোরবানি দিল বিচার করে দেখার বিষয় না, আদালতে এই বিষয়ে কথা বলা যাবে না, এটা ইররিলেভেন্ট, এটার প্রাসঙ্গিকতা নাই। তার মানে মূল থিম হইল দেওয়ানি মামলায় ব্যক্তির চরিত্র অপ্রাসঙ্গিক জিনিস, সেটা কোনো প্রাসঙ্গিকতা নাই। তবে এখানে আবার ব্যতিক্রম আছে, যদি এটা অন্য কোনোভাবে, ওই যে আমরা 11 ধারায় যেমন পড়ছি যে যেই ঘটনাটা কোনোভাবেই প্রাসঙ্গিক না 11 ধারায় প্রাসঙ্গিক হয়, তো ওই রকম এখানেও একটা থিম আছে যে দেওয়ানি মামলায় নর্মালি চরিত্র প্রাসঙ্গিক না, তবে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হলে সেটা ভিন্ন জিনিস। এটা বলতেছে যে আমাদের 52 নম্বর সেকশন। আর 55 আমাদেরকে বলতেছে যে যদি আমরা কোনো কম্পনসেশনের মামলা করি, দেওয়ানি মামলা, যেমন আপনি মানহানির ক্ষেত্রে দেওয়ানি মামলা করতে পারেন। এখন যদি ওই ক্ষতিপূরণটা চরিত্রের উপর নির্ভর করে, কেমন? যেমন ধরেন যে আপনি এলাকার সম্মানিত একজন ব্যক্তি, যেমন মসজিদের ইমাম সাহেব আছেন, একজন প্রাইমারি স্কুলের টিচার সাহেব আছেন, যার এলাকায় মান সম্মান আছে, তার মানহানি করছেন, তাহলে তার যে ক্ষতিপূরণ সে দাবি করবে এটা কিন্তু হিউজ পরিমাণ হবে। আর একজন সাধারণ ব্যক্তি, যার সাথে তেমন লেনা দেনা নাই, সমাজের নিম্ন স্তরের গরিব ব্যক্তি, তার ক্যারেক্টার বা চরিত্রটা একরকমের, সেখানে আপনি কম্পনসেশন কম পাবেন। তাহলে ক্ষতিপূরণ মামলায় চরিত্রটা প্রাসঙ্গিক হবে শুধু ক্ষতিপূরণ মামলায়। কম্পনসেশন যখন দাবি করবেন তখন 55 বলতেছে যে দেওয়ানি মামলায়ও চরিত্র প্রাসঙ্গিক হইতে পারে। তাহলে আমরা আমাদের যে চরিত্র যখন দেওয়ানি মামলায় নিয়ে আসব, জেনারেল নিয়ম বলে চরিত্রের কোনো দাম নাই, আর 55 বলে যদি কম্পনসেশন হয় চরিত্রটা, এখানে চরিত্রটা প্রাসঙ্গিক হইতে পারে। আর এর ব্যাখ্যা বিশ্লেষণে আমাদেরকে বলতেছে যে ব্যক্তির চরিত্রের মধ্যে 2টা ক্যারেক্টার থাকতে পারে। তাহলে একজন ব্যক্তির চরিত্রে 2টা ক্যারেক্টার থাকতে পারে, একটা হচ্ছে তার রেপুটেশন আর একটা হচ্ছে ডিসপোজিশন। এই শব্দটা মনে রাখবেন, মাঝে মধ্যে দিতে পারে যে ক্যারেক্টার ইনক্লুড, 4টা অপশন দিল, ধরেন যে রেপুটেশন দিল, ডিসপোজিশন দিল, এ আর বি দিল, উপরের কোনোটি নয়, 4টা অপশন আপনারা দিতে পারে। রেপুটেশন কোনটা? যেমন ধরেন যে আমরা বললাম যে ওই ব্যক্তি সমাজে মসজিদের ইমাম সাহেব, সবাই জানে ভালো, সামাজিক তার একটা গ্রহণযোগ্যতা আছে, কথার দাম আছে, হেডমাস্টারের কথার দাম আছে, এটার আইনের ভাষায় বলে যে রেপুটেশন, মানে পাবলিক অ্যাট লার্জের প্রতি মানুষ, পাবলিক অ্যাট লার্জ তার প্রতি কি চিন্তাধারা করে, এটারে বলে রেপুটেশন। আর ডিসপোজিশন হচ্ছে যে আপনি তারে ব্যক্তিগতভাবে চিনেন, আপনার সাথে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আপনার সাথে কেমন আচরণ করছে, ব্যক্তি টু ব্যক্তি তার ব্যবহারটা কেমন, টাকা পয়সা নিলে সে দেয় কিনা, এটা হচ্ছে ডিসপোজিশন। তাহলে ব্যক্তির ক্যারেক্টার 2টা নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে সামাজিক রেপুটেশন আর একটা হচ্ছে তার ব্যক্তিগত লেনদেনের ডিসপোজিশন। এটা জাস্ট মনে রাখবেন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ফৌজদারি মামলায় আসেন, এখন ক্রিমিনাল মামলায়। তো বলতেছে যে ভালো চরিত্র প্রাসঙ্গিক, যদিও আমাদের হাসিনার ভালো চরিত্র প্রাসঙ্গিক হয় নাই, অনেক কিছুই করছে, কোনো লাভ হয় নাই। তাহলে 53-তে বলতেছে যে আসামির গুড ক্যারেক্টার ফৌজদারি মামলা একটা প্রাসঙ্গিক জিনিস। কারণ দেখবেন যে আপনি যখনই বাস্তব জীবনে জামিনের মামলায় যাবেন, জামিন আবেদন করবেন, তখন আপনার না চাইলেও নানা প্রকার কিছু বলতে হয় যে ব্যক্তি দানশীল, ব্যক্তি পালায় যাবে না, সামাজিক মর্যাদা আছে, জামিনটা দিতে পারেন, সে সমাজের উচ্চ স্তরের লোক, এই বড় টপ কোম্পানির ম্যানেজমেন্টে আছে, তার মানে ভালো চরিত্র প্রাসঙ্গিক 53-তে। গুড ক্যারেক্টার ক্রিমিনাল মামলায় প্রাসঙ্গিক। আর 54-এ বলতেছে যে ব্যাড ক্যারেক্টার নর্মালি প্রাসঙ্গিক না, মানে সে চোর ডাকাত, এটার কিছু আসে যায় না। বলতেছে যে এই খারাপ চরিত্র তখনই প্রাসঙ্গিক হবে যখন আপনি ভালো চরিত্র দাবি করবেন। মানে আপনি জামিন চাইছেন, যেমন ধরেন যে আমাদের বেক্সিমকো কোম্পানির সালমান এফ রহমান সাহেব আদালতে বন্দী আছে, আপনি তার আইনজীবী হিসাবে তার কিছু গুণ কীর্তন করলেন, সেটা করছে সেটা করছে, দান সদকা অনেক কিছু করছে, হজ করছে, ওমরা করছে। এখন রাষ্ট্রপক্ষ, এতক্ষণ কিন্তু রাষ্ট্রপক্ষের কাছে কোনো সুযোগ ছিল না খারাপ চরিত্র তুলে ধরার, আপনার দাবির সাথে সাথেই 54 অ্যাক্টিভ হয়ে যাবে, রাষ্ট্রপক্ষ তার তখন যাবতীয় আকাম কুকাম যা ছিল সব তুলে ধরবে, তখন আপনি তারা আটকাইতে পারবেন না। কারণ 54 বলে যখনই কোনো ব্যক্তি ভালো চরিত্র দাবি করবে তখন খারাপ চরিত্র প্রতি উত্তরে প্রাসঙ্গিক। তাহলে আপনার আসামির যখন আপনি ভালো চরিত্র দাবি করবেন, ডিফেন্স
তার খারাপ চরিত্র তুলে ধরতে পারবে। আপনি যদি ভালো চরিত্র ক্লেম না করেন তাহলে কেউ আপনার আসামির খারাপ চরিত্র তুলে ধরতে পারবে না। এখন এটাতে দুইটা ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা নাম্বার 2। তো ব্যাখ্যা নাম্বার 2 যেটা বলে, যেমন ধরেন যে একজন ব্যক্তি পূর্বে চোর ছিল, চুরির মামলায় সে দণ্ডিত হয়েছে, তার ওই জাজমেন্টটা তার খারাপ চরিত্রের একটা দালিলিক প্রমাণ, এটা প্রাসঙ্গিক। তাইলে একজন অপরাধী পূর্বে মামলায় দণ্ডিত হয়েছে, ওই দণ্ডের জাজমেন্টটা প্রাসঙ্গিক হবে তার ব্যাড ক্যারেক্টার হিসাবে, এটা বলতেছে যে ব্যাখ্যা নাম্বার 2। আর ব্যাখ্যা নাম্বার 1 বলতেছে যে যখন ক্যারেক্টারটাই হচ্ছে ফ্যাক্টিন ইস্যু, মানে ক্যারেক্টারটাই হচ্ছে বিচার্য বিষয়, ক্যারেক্টারটাই হচ্ছে চার্জের বিষয়, মানে সে তার চরিত্রটা কেমন, তখন আবার সেটা প্রাসঙ্গিক হবে। এই 4টা সেকশন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যদি আপনি এইভাবে পড়েন আপনার জন্য ইজি, কোনোদিনও ভোলার কথা না যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, 55-এ প্রাসঙ্গিক যদি আমি ক্ষতিপূরণ দাবি করি। ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক 53 বলে, আর 54 বলে যে প্রতি উত্তরে শুধু খারাপ চরিত্র প্রাসঙ্গিক, নর্মালি খারাপ চরিত্র আদালতে তুলে ধরা যায় না। এরপরে মাঝখান দিয়ে একটা বাদ গেছে আমাদের, সেটা হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন। এটা সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে যে এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞের মতামত কত সেকশনে আছে। 45-এ আছে, আর এর ভিতরে 12টার মতো জিনিস আছে, ওগুলো আপনি মুখস্থ করতে যাবেন না, মানে কোন কোন বিষয় এক্সপার্টের দরকার পড়ে। তো এটা একটা কমন সেন্সের প্রশ্ন, ওই জন্য মুখস্থ করার কিছুই নেই। ধরেন যে বিজ্ঞান, কলা, যে কোনো সায়েন্স, ফরেন্সিক, শারীরিক এভিডেন্স, হাতের রেখা, থাম ইমপ্রেশন, এগুলো মুখস্থ করে সময় নষ্ট করার কোনো মানে নেই। আপনি যেটাই বুঝবেন যে কোনো একটা ব্যাপারে এক্সপার্ট অপিনিয়ন লাগে, সেটা আমার 45-এ গ্রহণযোগ্য। আর 45A-তে আমাদের বলে যে ফিজিক্যাল রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট, যেমন অটোপসি রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট, আপনার ব্লাড রিপোর্ট, এই রিলেটেড যারা সাক্ষ্য দিতে আসবে, মানে ডাক্তার সাহেব অথবা যেই সমস্ত সোনোলজিস্ট আছে, তারা যখন সাক্ষ্য দিতে আসবে তারা সরাসরি আদালতকে অ্যাড্রেস করবে, তারা বাদীর পক্ষেও আসবে না, বিবাদীর পক্ষেও আসবে না, তারা সরাসরি, তাদের দায়িত্ব হচ্ছে আদালতকে হেল্প করা, ফাইন্ড আউট করার ক্ষেত্রে। তো ওই জন্য ওই ব্যক্তিরা আসে আদালতের অনুমতি ছাড়া কোনো এভিডেন্স দিবে না, কোনো কথা বলবে না। আর উনি যে মতামতটা দিবেন পূর্বে তার ডকুমেন্টারি যেই কথাটা বলতে চান, ওইটা দুই পক্ষের কাছে কপি সরবরাহ করতে হবে, যে এই এক্সপার্ট এই বিষয়ে কি বলতে চায়, এটা পূর্বেই কি করতে হবে, লিখিত আকারে দিতে হবে, দুই পক্ষের কাছে কপি থাকবে। তারপরে সে আদালতে তার মতামতটা সে বিচারক বরাবর নির্দেশিত করে সে বলবে, বাদীর পক্ষ বলবে না, বিবাদীর পক্ষ বলবে না। এর কারণ একটাই, যাতে ওই এক্সপার্টকে যে কোনো একটা পক্ষ চাইলে যাতে ক্রস এক্সামিনেশন করতে পারে। এখন আপনার কাছে যদি লিখিত ডকুমেন্টে না থাকে, আপনি কি ক্রস করবেন তাৎক্ষণিক? তো এই জন্য পূর্বে যদি আপনি পেয়ে যান যে এই এক্সপার্ট এই কথাটা বলবে, আপনি ওই এক্সপার্টেরও ভুল ধরতে পারবেন। তো এই জন্যই 45A আনা হয়েছে। এরপরে 47, হাতের লেখা প্রাসঙ্গিক। এই যে নোটটা দেখতেছেন আমার হাতের লেখা, এখন যদি প্রশ্ন উঠে যে হাতের লেখাটা আমার কিনা, এই সাক্ষ্যটা আমার কিনা, তো এই রিলেটেড যখন আমরা করব, তো এটা আমাদের প্রাসঙ্গিক হবে 47-এ। আর 47A বলে যে ডিজিটাল স্বাক্ষর প্রাসঙ্গিক কিনা। আর 50-তে বলে যে যে কোনো সম্পর্ক বিষয়ে যদি কেউ কোনো মতামত দেয়, যেমন রহিম সাহেব করিম সাহেবের তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, ক ব্যক্তি ক্ষয়ের স্ত্রী ছিল, এই যে মতামতগুলা, এগুলো 50 ধারা আমাদের প্রাসঙ্গিক। আর আপনি যখন এটা পড়তে যাবেন 47-এ হাতের লেখা আপনি যখন প্রাসঙ্গিক করবেন, সাথে 73-তে নিয়ে আসবেন, যে 73-তে বিচারক আদেশ দিতে পারে যে আপনার পূর্বের হাতের লেখা আর বর্তমান হাতের লেখা ম্যাচ করার জন্য। আর 47A-তে যখন আপনি ডিজিটাল স্বাক্ষর আপনার প্রাসঙ্গিক হচ্ছে, তাহলে 73A-তে আমরা ওই ডিজিটাল রেকর্ডটা নিয়ে যদি কোনো প্রশ্ন উঠে, সেটা তুলনা করতে পারবো ডিজিটাল ফরেনসিক রিপোর্টের মাধ্যমে। তো এই ছিল আজকের অংশের আমাদের মূল জিনিসটা। এখন আপনাদের যদি আগ্রহ থাকে আমরা পরবর্তীটা দেখব, না হলে আজকে এই পর্যন্তই। যদি প্রশ্ন থাকে বলতে পারেন, আর যদি আগ্রহ থাকে বাকি অংশটা একটু সামারি করে দিব। জি বলেন।